হ্যাঁ, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সবাইকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন? একটু আমাকে কমেন্টে জানান তো সবকিছু ক্লিয়ার আছে কিনা। সবাই ঠিক মতো শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্টে জানাবেন সবাই। হ্যাঁ, আচ্ছা, সবাইকে ক্লিয়ারলি আমাকে শুনতে এবং দেখতে পাচ্ছেন ভাইয়া? একটু সবাই কমেন্ট করেন দেখি। সবাই একটু কমেন্ট করেন যে সবকিছু ক্লিয়ার আছে কিনা, ঠিক মতো শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা ভাইয়া। একটু আমাকে, জি স্যার, অল ক্লিয়ার। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, তো গত সপ্তাহে যে 2টা অ্যাকাউন্টিং ক্লাস ছিল আমি নিতে পারিনি, তার কারণ হচ্ছে আমি গত সপ্তাহ জুড়ে খুবই অসুস্থ ছিলাম, বুঝছেন? শুধু আমি না, আমার ফ্যামিলি মেম্বারও সবাই খুবই অসুস্থ ছিলাম, যার কারণে আর কি ক্লাসগুলো নিতে পারিনি। তো যে স্পিডে আমরা আগাচ্ছিলাম সেই স্পিডে আসলে নিতে পারিনি। আসলে অসুস্থ হয়ে গেলে অসুস্থতার উপরে কারো হাত থাকে না, বুঝছেন? তো চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি আর কি, সেই কারণে আসলে কি বলবো। তো যাই হোক, আপনাদের সকলের দোয়ায় মোটামুটি সুস্থ এখন। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে সমন্বয় দাখিলা। হ্যাঁ, সমন্বয় দাখিলা থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, ভালো পরিমাণে প্রশ্ন আসে। ওকে, তো আজকে আমরা পড়বো সমন্বয় দাখিলা বা সমন্বয় জাবেদা, যেটাই আমরা বলি না কেন সেটা। ঠিক আছে, তাহলে আজকে আমরা পড়বো হচ্ছে সমন্বয় জাবেদা বা সমন্বয় দাখিলা। ঠিক আছে, তাহলে সমন্বয় জাবেদা বা সমন্বয় দাখিলা কার কার দিতে হয় সেটা আগে আমাকে জানতে হবে। ঠিক আছে, মোটামুটি 4টা প্রধান সমন্বয় এন্ট্রি আছে। কয়টা? 4টা প্রধান সমন্বয় এন্ট্রি আছে। প্রধান সমন্বয় এন্ট্রি মানে কি? প্রধান সমন্বয় এন্ট্রি মানে এই 4টাকে আমরা প্রধান বলবো। এর পাশাপাশি আর কিছু জিনিস আছে যেগুলোর সমন্বয় দিতে হয়। যেমন আমরা বলতে পারি বকেয়া আয়, নাম্বার 2 বকেয়া ব্যয়। ঠিক আছে, বকেয়া আয়, বকেয়া ব্যয়। ঠিক আছে, অর্থাৎ আমরা শিখছি কোন কোন জিনিসের সমন্বয় দিব। এরপরে আছে আমাদের অগ্রিম আয়, 4 নাম্বার অগ্রিম ব্যয়। হ্যাঁ, এই 4টাকে বলা হয় প্রধান 4টি সমন্বয় এন্ট্রি। এর বাইরে আমরা অবচয়, 6 নাম্বার সম্ভার বা মণিহারি। ঠিক আছে, এই জিনিসগুলোর আমরা কি করব? এই জিনিসগুলোরও আমরা সমন্বয় দাখিলা দিব। ঠিক আছে, তো সাধারণত এই জিনিসগুলোর আমরা কি করি? এই জিনিসগুলোর আমরা সমন্বয় দিই। হ্যাঁ, আরো আছে, ধরেন বিজ্ঞাপনের সমন্বয় দিতে পারি আমরা। হ্যাঁ, বিজ্ঞাপন। ঠিক আছে, আরো অনেক কিছুর হইতে পারে। তো সাধারণত এই জিনিসগুলোরই কি হয়ে থাকে? এই জিনিসগুলোরই সমন্বয় হয়ে থাকে। ঠিক আছে, তার মধ্যে এই যে 4টা আমি নাম লিখেছি না, 1 থেকে 4 পর্যন্ত, এই 4টাকে বলা হয় প্রধান 4টি সমন্বয় এন্ট্রি। ওকে, এগুলো হচ্ছে প্রধান সমন্বয় এন্ট্রি। এখন দেখেন, এই জায়গাতে আমরা যে জিনিসটা ভুল করি, দেখেন পরীক্ষায় এসেছে নিচের কোনটির সমন্বয় দাখিলা দিতে হবে। অপশনে আছে অগ্রিম বেতন প্রদান। কি আছে? অগ্রিম বেতন প্রদান। ভাইয়া আমাকে বলেন তো, এই যে অগ্রিম বেতন প্রদান, এটার সমন্বয় হবে না হবে না? কে বলতে পারে? এই যে অগ্রিম বেতন প্রদান, এটার সমন্বয় হবে না হবে না? কে বলতে পারে? দেখেন, এই যে অগ্রিম বেতন প্রদান, আমরা যদি এটার জাবেদা করি তাহলে কি হবে বলেন তো? অগ্রিম বেতন যেহেতু প্রদান করছি, অগ্রিম বেতন নামক সম্পদ বৃদ্ধি পেয়ে কি হবে? ডেবিট হবে। এখন অগ্রিম বেতনটা আমি প্রদান কি দিয়ে করি? অবশ্যই টাকা দিয়ে প্রদান করি। সেই জন্য নগদান হিসাব কি হবে? নগদান হিসাব আমাদের ক্রেডিট হবে। তাহলে এখানে একটা জিনিস দেখেন তো, যদি কোনো জাবেদায় নগদান হিসাব আসে, যদি কোনো জাবেদায় কি হিসাব আসে? নগদান হিসাব আসে, তবে তাকে আমরা কি বলতে পারবো না? এটার সমন্বয় জাবেদা হবে না। এটা হচ্ছে সমন্বয় জাবেদা হবে না। ঠিক আছে, এটার সমন্বয় জাবেদা হবে না। আমরা কি বুঝতে পেরেছি ভাইয়া? তাহলে আমরা একটু নোট করব। কি নোট করব? কোনো লেনদেনের সাথে যদি কোনো লেনদেনের সাথে যদি কোনো লেনদেনের সাথে যদি নগদান হিসাব থাকে, কি হিসাব? নগদান হিসাব থাকে, তাহলে সেটার কি হবে না? সেটাকে আমরা সমন্বয় হবে না সেটা। ঠিক আছে, তাহলে সেটাকে আমরা সমন্বয় বলতে পারবো না। ঠিক আছে, সবার মনে থাকবে এটা ভাইয়া। তাহলে আমরা একটা জিনিস কি শিখলাম? যে সমন্বয় জাবেদায় কি হয় না? সমন্বয় জাবেদায় নগদান হিসাব আসে না। সমন্বয় জাবেদায় কোন হিসাব আসে না? নগদান হিসাব আসে না। ঠিক আছে, তো অনেক জায়গায় আমরা দেখি যে এই 4টাকে আমরা প্রধান সমন্বয় এন্ট্রি বলছি। হ্যাঁ, কিন্তু অপশনে বলেছে নিচের কোনটির জন্য সমন্বয় দিতে হবে। নিচের কোনটির জন্য সমন্বয় দিতে হবে? তো অপশনে আমরা দেখেছি কি? অপশনে আমরা দেখেছি
অগ্রিম বেতন প্রদান, ঠিক আছে, অগ্রিম বেতন প্রদান। তো অনেকে কি মনে করে যে ভাইয়া তো পড়াইছে অগ্রিম বেতন মানে অগ্রিম ব্যয়, তার মানে সমন্বয় হবে, কিন্তু এই যে প্রদান যে করছি, প্রদানের ফলে নগদান হিসাব আসছে, হবে না। আবার অনেক সময় আমরা দেখি কি বকেয়া ভাড়া পরিশোধ, কি দেখি বকেয়া ভাড়া পরিশোধ। তো আপনারা এটা দেখে মনে করেন এটার সমন্বয় করতে হবে, কেন ভাইয়া, এই যে বকেয়া ভাড়া মানে বকেয়া ব্যয়, তার মানে সমন্বয় করতে হবে, কিন্তু পরিশোধ যে করছি, পরিশোধটা কি দিয়ে করছি, নগদ টাকায় করছি, সেজন্য কি হবে না, এটারও সমন্বয় হবে না, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো বুঝতে হবে। যখন আমাকে বলে দিবে, কি বলে দিবে, যখন বলবে অগ্রিম বেতন, শুধু বলেছে অগ্রিম বেতন, ঠিক আছে, অগ্রিম বেতন, শুধু অগ্রিম বেতন বলেছে, তখন সেটার আমার সমন্বয় করতে হবে। কিন্তু যদি কোনো আদান প্রদান থাকে, বকেয়া বা অগ্রিমের যদি কোনো আদান প্রদান থাকে, তাহলে সেটার কিন্তু সমন্বয় হবে না। কেন? কারণ তার সাথে তখন নগদান হিসাব জড়িত থাকছে। আমি কি বোঝাতে পেরেছি ভাইয়া? সমন্বয় জাবেদায় কি আসে না, সমন্বয় জাবেদায় নগদান হিসাব আসে না। তো এগুলো থাকলে আমরা সমন্বয় করব, কিন্তু এর সাথে যদি আমরা নগদান হিসাবের সম্পর্ক দেখি, তাহলে সেগুলো কি হবে না, সমন্বয় হবে না। এই পর্যন্ত কি আমরা সকলে বুঝতে পেরেছি ভাইয়া? একটু আমরা কষ্ট করে কমেন্ট করি তো ভাইয়া, এই পর্যন্ত আমরা সকলে বুঝছি কিনা, এই পর্যন্ত আমরা সকলে বুঝতে পেরেছি? তাহলে সমন্বয় কোনটির হবে এবং সমন্বয় কোনটির হবে না, আশা করি আমরা ক্লিয়ার হয়েছি খুব সুন্দরভাবে। এই জায়গা থেকে কিন্তু আপনাদের অনেক পরীক্ষায় প্রশ্ন আসে। ওকে, এবার আসেন, এবার আমরা একটু সমন্বয় করা শিখব। ওকে, আমরা এবার সমন্বয় করা শিখব। প্রথমে আমরা সমন্বয় করা শিখব হচ্ছে বকেয়া আয়ের সমন্বয় করা শিখি। হ্যাঁ, বকেয়া আয়ের সমন্বয় করা শিখি। ওকে, তো বকেয়া আয়ের সমন্বয় করার আগে আমাকে আগে জানতে হবে যে বকেয়া আয় কাকে বলে, ঠিক আছে, বকেয়া আয় কাকে বলে, ঠিক আছে। এই জায়গা থেকে আমাদের পরীক্ষায় বিগত সালে অনেক প্রশ্ন আসছে, বিশেষ করে রাবিতে এখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে, জাহাঙ্গীরনগর এখান থেকে প্রশ্ন আসে। তো এই জিনিসগুলো আমরা পড়ি না। দেখেন, একটা জিনিস মনে রাখবেন, একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে অ্যাকাউন্টিং এ আয়, আয় কি হয় বলেন তো, আয় হচ্ছে অর্জিত হয়, আয় কি হয়, আয় হচ্ছে অর্জিত হয়। আর ব্যয় কি হয় বলেন তো, ব্যয় কি অর্জন হয়, ব্যয় অর্জন হয় না, ব্যয় হয় সংঘটিত হয়, ব্যয় কি হয়, ব্যয় সংঘটিত হয়, ঠিক আছে। তাহলে বকেয়া আয় কাকে বলে সেটা আগে আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। দেখেন, বকেয়া আয়ের যে সংজ্ঞা সেটা আমাদেরকে জানতে হবে। দেখেন, বকেয়া আয় মানে আয় অর্জিত হয়েছে, কি হয়েছে ভাইয়া, আয় অর্জিত হয়েছে। ওকে, আয় কি হয়েছে, অর্জিত হয়েছে, কিন্তু কি হয়নি বলেন তো, কিন্তু পাওয়া যায়নি, কি যায়নি, পাওয়া যায়নি, ঠিক আছে। যে জিনিসটা আমি পাই না তাকে আমরা কি বলি বলেন তো, তাকে আমরা বকেয়া বলি। তাহলে আয় অর্জিত হয়েছে, আয় অর্জিত হলে কি হয়ে যায়, আয় হয়ে যায়, কিন্তু সেটা আমি এখনো পাইনি, পাওয়া যায়নি, পাওয়া যায়নি বলে তার নাম কি বলছি, বকেয়া আয় বলছি। তাহলে বকেয়া আয় কাকে বলে, পরীক্ষায় যদি প্রশ্ন আসে আয় অর্জিত হয়েছে কিন্তু পাওয়া যায়নি, তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো বকেয়া আয় বলবো। মনে থাকবে, সবার মনে থাকবে। হ্যাঁ, আমি এখন আছি, মোটামুটি ভালো আছি, হ্যাঁ, কিন্তু পরিবারের সবাই এখনো ফুল সুস্থ হয়নি, বুঝছেন। তাহলে আয় অর্জিত হয়েছে কিন্তু পাওয়া যায়নি, সেটাকে আমরা কি বলছি, বকেয়া আয় বলছি। হ্যাঁ, এখন বকেয়া আয় কি হিসাব ভাইয়া, বকেয়া আয় হচ্ছে চলতি সম্পদ হিসাব, মনে থাকবে। বকেয়া আয়কে আমরা কি বলবো, বকেয়া আয়কে আমরা বলবো চলতি সম্পদ হিসাব, মনে থাকবে ভাইয়া, মনে থাকবে। তাহলে বকেয়া আয় আমরা শিখলাম যে বকেয়া আয় কাকে বলে। এই জায়গা থেকে বিগত সালে অনেক পরীক্ষায় প্রশ্ন আসছে, এই লাইনটা হুবহু তুলে দেয়, আয় অর্জিত হয়েছে কিন্তু পাওয়া যায়নি, তাকে আমরা কি বলবো, তাকে বলবো বকেয়া আয়। তো এই পরীক্ষার এই প্রশ্নটা অনেক ছেলে মেয়ে আবেগে যেটা করে ফেলে, আবেগে অনেক ছেলে মেয়ে অনুপার্জিত আয় বলে দেয়, যে আয় অর্জিত হয়েছে পাওয়া যায়নি, অনেক ছেলে মেয়ে অনুপার্জিত আয় বলে, একে না, অনুপার্জিত আয় অন্য জিনিস, যেটা আমরা একটু পরে শিখবো, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন, আমরা সমন্বয় জাবেদা করা শিখবো, ঠিক আছে। সমন্বয় জাবেদা করতে কোনো সূত্র শেখা লাগবে না, কিচ্ছু করা লাগবে না। ওকে, সমন্বয় জাবেদা শিখতে ক্লাসে যা বলবো এতটুকু মনে রাখলেই হবে, কোনো বই পড়া লাগবে না, কোনো শীট পড়া লাগবে না, কোনো সূত্র পড়া লাগবে না, ঠিক আছে। তাহলে আমরা এখন বকেয়া আয়ের সমন্বয় করা শিখবো। আমাদের পরীক্ষায় দুইটা জিনিস আসে, হ্যাঁ, একটা হচ্ছে বকেয়া আয়কে সমন্বয় করলে কি হয়, আর সমন্বয় না করলে কি হয়, ঠিক আছে, এই দুইটা জিনিস আসে। তো প্রথমে আমরা শিখি যে বকেয়া আয়কে সমন্বয় করলে কি হবে। দেখেন, বকেয়া আয়,
এই বকেয়া আয়ের সাথে জড়িত হিসাব হচ্ছে দুইটা। কয়টা? দুইটা হিসাব জড়িত। নাম্বার ওয়ান, যেহেতু বকেয়া আয় লেখা আছে তার মানে বকেয়া আয় নামে একটা হিসাব হবে, ঠিক আছে? আর কি হবে? আরেকটা আয় নামে হিসাব হবে, ঠিক আছে? আমরা জানি প্রতিটা লেনদেনের সাথে কমপক্ষে দুটি হিসাব জড়িত থাকে। আমরা যদি তাকে জাবেদা করি তার সাথে দুটি হিসাব জড়িত থাকে, ঠিক আছে? তাহলে আমরা কার জাবেদা করছি? বকেয়া আয়ের। কি জাবেদা করছি? সমন্বয় জাবেদা করছি। ওকে, সমন্বয় করছি। ভাইয়া সমন্বয় কথাটা আমরা বুঝি না। সমন্বয় মানে হচ্ছে হিসাবভুক্ত করা বা লিপিবদ্ধ করা, ঠিক আছে? সমন্বয় করা মানে কি? লিপিবদ্ধ করা বা হিসাবভুক্ত করা, ঠিক আছে? তাহলে দেখেন, বকেয়া আয়ের সমন্বয় করলে তার সাথে দুইটা যে হিসাব থাকবে, একটা বকেয়া আয় নিজেই, আর একটা হিসাব আসবে আয় হিসাব। এখন আমাকে একটু কষ্ট করে বলেন তো ভাইয়া, একটু আগে আপনাদেরকে আমি পড়াইছি বকেয়া আয় কি হিসাব? বকেয়া আয় হচ্ছে সম্পদ হিসাব। কি হিসাব? সম্পদ হিসাব। ভাইয়া বলেন তো, সম্পদের স্বাভাবিক জের কি হয়? সম্পদের স্বাভাবিক জের ডেবিট হয়। ওকে, সম্পদের স্বাভাবিক জের কি হয়? ডেবিট হয়। সেজন্য বকেয়া আয় সম্পদ হিসাব, স্বাভাবিক জের ডেবিট হয়। তাহলে বকেয়া আয় ডেবিট। এবার লিখেছি আয় হিসাব। ভাইয়া আয় কি হিসাব? আয় হচ্ছে আয় হিসাব, তাই না? তাহলে আয়ের স্বাভাবিক জের কি হয়? আয়ের স্বাভাবিক জের হয় ক্রেডিট হয়, তাই না? তাহলে এই যে দেখেন, বকেয়া আয়ের সমন্বয় জাবেদা হয়ে গেল। কিচ্ছু মুখস্থ করার দরকার নাই, জাস্ট স্বাভাবিক জেরটাকে আমি বসাই দিব। সম্পদের স্বাভাবিক জের ডেবিট, আয় হিসাবে স্বাভাবিক জের ক্রেডিট। এই যে সমন্বয় জাবেদা হয়ে গেছে। এখন আমাদের পরীক্ষায় আসবে বকেয়া আয়কে সমন্বয় করলে কি হয়। দেখেন, সমন্বয় করলে কি হয়? তাহলে আমরা যে সমন্বয় করলাম, এই সমন্বয় করলে ফলাফলটা কি হচ্ছে আমরা একটু দেখি তো ভাইয়া। সমন্বয় করলে সম্পদ ডেবিট হচ্ছে, তাই না? সম্পদ কখন ডেবিট হয় বলেন তো? সম্পদ বৃদ্ধি হলে ডেবিট হয় না? সেজন্য কি হবে? সম্পদ বৃদ্ধি হচ্ছে, রাইট? আয় কি হচ্ছে? আয় ক্রেডিট হচ্ছে। ভাইয়া আয় কখন ক্রেডিট হয়? যখন আয় বৃদ্ধি পায় তখন ক্রেডিট হয়, তাই না? আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। তাহলে দেখেন আমরা কি শিখলাম এখান থেকে? আমরা এখান থেকে শিখলাম যে বকেয়া আয়কে সমন্বয় করলে সম্পদ বৃদ্ধি পাচ্ছে, আয় বৃদ্ধি পাচ্ছে। গেল। আবার পরীক্ষায় আমাদের আসে যে সমন্বয় না করলে কি হয়। এবার আমরা শিখব সমন্বয় যদি না করি, সমন্বয় না করলে কি হয়। দুইটাই পরীক্ষায় আসে, হ্যাঁ? তো সমন্বয় না করলে কি হবে ভাইয়া? ভাইয়া দেখেন তো, সমন্বয় করলে সম্পদ বৃদ্ধি পাচ্ছে, আর সমন্বয় যদি না করি তাহলে কি হবে? সম্পদ হ্রাস পাবে। সমন্বয় করলে আয় বৃদ্ধি পাচ্ছে, সমন্বয় না করলে কি হবে? আয় হ্রাস পাবে। আমি কি বোঝাতে পেরেছি ভাইয়া? বলেন তো, সবাই কি ক্লিয়ার? তাহলে এই কনসেপ্টটা কি আমরা সবাই ক্লিয়ার? এই কনসেপ্ট থেকে পরীক্ষায় প্রচুর 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 পরিমাণে প্রশ্ন এসেছে। সমন্বয় জাবেদা থেকে প্রশ্ন আসার জায়গা হচ্ছে দুইটা। এখন যেটা শিখছি আর এরপরে আরেকটা শিখবো, এই দুইটা কনসেপ্টের বাইরে পরীক্ষায় কোনো প্রশ্ন আসবে না। ওকে, তাহলে আমরা কি সকলে বুঝতে পেরেছি ভাইয়া? সবাই ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে দেখেন কি আসবে পরীক্ষায়। আমাদের পরীক্ষায় আসবে সমন্বয় করলে কি হবে, না করলে কি হবে। বকেয়া আয়, বকেয়া আয়কে আমরা কি করব? সমন্বয় করব, ঠিক আছে? তো বকেয়া আয়ের সাথে জড়িত হিসাব হচ্ছে দুইটা। কি কি দুইটা? একটা বকেয়া আয় হিসাব আর একটা আয় হিসাব। এই যে বকেয়া আয় নিজে একটি হিসাব হবে, আরেকটা হিসাব হবে আয় হিসাব। এখন বকেয়া আয় কি হিসাব? বকেয়া আয় হচ্ছে সম্পদ হিসাব। সম্পদের স্বাভাবিক জের কি? ডেবিট। তাহলে বকেয়া আয় ডেবিট। আয় হিসাব, ভাইয়া আয় হিসাবের স্বাভাবিক জের কি? ক্রেডিট। তাহলে আয় হিসাবটা কি হয়ে যাবে? ক্রেডিট হয়ে যাবে। এটা হচ্ছে সমন্বয় জাবেদা হইল। এখন প্রতিটা জাবেদার উপরে কি একটা হিসাব সমীকরণের প্রভাব আছে না? তাহলে হিসাব সমীকরণের প্রভাব দুই ভাবে আসবে। একটা হচ্ছে সমন্বয় করলে কি হবে, আর একটা আসবে সমন্বয় না করলে কি হবে। যখন আমরা সমন্বয় করছি তখন আমরা জাবেদায় দেখেছি কি? বকেয়ায় ডেবিট হয়েছে, তাই না? তাহলে বকেয়ায় ডেবিট মানে কি? সম্পদ ডেবিট হয়েছে। ভাইয়া সম্পদ কখন ডেবিট হয়? সম্পদ যখন বৃদ্ধি পায় তখন ডেবিট হয়, তাই না? এতটুকু তো আমরা জানি যে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। না এতটুকুও জানি না? তাহলে আরেকটাতে কি দেখছি? আয়, আয় কি হয়েছে? ক্রেডিট হয়েছে। ভাইয়া আয় কখন ক্রেডিট হয়? আয় যখন বৃদ্ধি পায় তখন ক্রেডিট হয়। তাহলে সমন্বয় করলে সম্পদ বৃদ্ধি, আয় বৃদ্ধি। এবার যদি সমন্বয় না করি তাহলে উল্টাটা হবে। সমন্বয় করলে সম্পদ বৃদ্ধি, সমন্বয় না করলে সম্পদ হ্রাস। সমন্বয় করলে আয় বৃদ্ধি, সমন্বয় না করলে আয় হ্রাস। ক্লিয়ার সবাই? সবাইকে আমরা বুঝতে পেরেছি? একটু বলি তো স্যার, সবাইকে বুঝতে পেরেছি? কোনো ফর্মুলা মুখস্থ করার দরকার নাই। সমন্বয় জাবেদায় আমরা কি করব না?
কোনো ফর্মুলা মুখস্থ করব না। ক্লিয়ার সবাই? কোনো ফর্মুলা মুখস্থ করার দরকার আছে? আমাকে একটু বলেন তো স্যার, কোনো ফর্মুলা মুখস্থ করার দরকার আছে? একটু আমাকে বলেন। কোনো ফর্মুলা মুখস্থ করার দরকার আছে? কিছু মুখস্থ করার দরকার আছে? কিচ্ছু দরকার নাই, খালি কোন হিসাব কিজের প্রকাশ করে লিখলেই আমাদের হয়ে যাবে। ঠিক আছে? কোন হিসাব কিজের প্রকাশ করে এটা যদি আমরা লিখি তাহলে হয়ে যাবে। ঠিক আছে? এটা নিয়ে আমরা প্যারা খাবো না। ঠিক আছে? কোন হিসাব কিজের প্রকাশ করে তার স্বাভাবিক জেরটা লিখলেই হয়ে যাবে। এরপরে যদি ভুল করেন তাহলে আর কিছু বলার থাকবে? বলেন। তাহলে আমরা কি ক্লিয়ার করলাম? বকেয়া আই ক্লিয়ার করলাম, তাই না ভাইয়া? আমরা বকেয়া আইকে ক্লিয়ার করে ফেলেছি। আচ্ছা, এবার আমরা শিখবো কি বলেন তো? এবার আমরা শিখবো হচ্ছে বকেয়া ব্যয় শিখবো। ঠিক আছে? এবার আমরা শিখবো বকেয়া ব্যয়। ওকে, আচ্ছা, তাহলে আমরা এবার বকেয়া ব্যয় শিখি। ঠিক আছে? এবার আমরা শিখবো বকেয়া ব্যয়। ওকে, বকেয়া ব্যয়। এই বকেয়া ব্যয়কে আবার বলে অপ্রদত্ত ব্যয়। কি বলেছি? প্রদত্ত। অপ্রদত্ত মানে কি বলেন তো? যা প্রদান করা হয়নি, তাই না? অপ্রদত্ত মানে কি? যা প্রদান করা হয়নি। তাহলে হ্যাঁ, তাহলে আমরা একটু ভাইয়া কষ্ট করে শিখি যে বকেয়া ব্যয় কাকে বলে। এই জায়গা থেকে প্রশ্ন আসে, ভাইয়া ব্যয় কি হয় বলেন তো? ব্যয় কি অর্জিত হয়? ব্যয় হয় সংঘটিত হয়। ব্যয় কি হয়? ব্যয় সংঘটিত হয়। ঠিক আছে? ব্যয় সংঘটিত হয়েছে, কিন্তু কি বলেন তো? ব্যয় সংগঠিত হয়েছে, কিন্তু ব্যয়কে কি করি আমরা? ব্যয় প্রদান করা হয়নি। ব্যয় সংগঠিত হয়েছে কিন্তু প্রদান করা হয়নি। তাহলে ব্যয় সংঘটিত হয়েছে কিন্তু প্রদান করা হয়নি। ঠিক আছে? তাহলে ব্যয় সংঘটিত হয়েছে কিন্তু প্রদান করা হয়নি, একে আমরা বলবো বকেয়া ব্যয়। তাহলে বকেয়া ব্যয় কি হিসাব? ব্যয় হয়ে গেছে কিন্তু আপনি সে ব্যয়টাকে কি করেননি? প্রদান করেননি। যেহেতু প্রদান করেননি, করতে হবে কিন্তু করেননি, তার মানে আপনি দায়ী হয়ে আছেন না? তার মানে আপনি দায়ী হয়ে আছেন। তাহলে বকেয়া ব্যয় কি হিসাব? বকেয়া ব্যয় হচ্ছে চলতি দায় হিসাব। কি হিসাব ভাইয়া? চলতি দায় হিসাব। মনে থাকবে, বকেয়া ব্যয় চলতি দায়। ঠিক আছে? ভেরি গুড। তাহলে এবার আমাদেরকে কি শিখতে হবে? এবার আমাদের শিখতে হবে বকেয়া ব্যয়ের সমন্বয় শিখতে হবে, তাই না ভাইয়া? তাহলে বকেয়া ব্যয়ের সমন্বয়, রাইট? বকেয়া ব্যয়ের কি শিখবো আমরা? সমন্বয় করা শিখবো। ঠিক আছে? তাহলে বকেয়া ব্যয়ের সমন্বয় করা শিখি আমরা। তাহলে আমাকে একটু কষ্ট করে আমাকে বলেন ভাইয়া, বকেয়া ব্যয় এর সাথে জড়িত হিসাব কয়টি? দুইটি। একটা বকেয়া ব্যয় নিজেই, একটি হিসাব হচ্ছে বকেয়া ব্যয় নিজেই, তাই না? আরেকটি হিসাব কি বলেন তো? বকেয়া ব্যয়, তার মানে আরেকটা হিসাব হবে ব্যয় হিসাব, আরেকটা হিসাব কি হবে? ব্যয় হিসাব হবে, তাই না? এরকমই তো বিষয়টা, তাই না? এখন আমাকে বলেন বকেয়া ব্যয় কি হিসাব? বকেয়া ব্যয় হচ্ছে দায় হিসাব। ভাইয়া দায় কি জের প্রকাশ করে? দায় ক্রেডিট জের প্রকাশ করে। ভাইয়া ব্যয় কি হিসাব? ব্যয় হচ্ছে ব্যয় হিসাব, তাই না? তাহলে ব্যয় কি জের প্রকাশ করে? আমরা জানি ব্যয় ডেবিট জের প্রকাশ করে। তাহলে এটা হচ্ছে সমন্বয় দাখিলা হয়ে গেল। বকেয়া ব্যয়ের সমন্বয় দাখিলা কি? বকেয়া ব্যয়ের সমন্বয় দাখিলা হচ্ছে ব্যয় হিসাব ডেবিট, বকেয়া ব্যয় ক্রেডিট। ওকে, এবার আমরা শিখব সমন্বয় করলে কি হবে। হ্যাঁ, সমন্বয় করলে কি হবে এটা শিখি আমরা। সমন্বয় করলে কি কি হয় সেটা আমরা শিখি। ওকে, এই যে সমন্বয় করলাম, দায় কি হয়েছে? ক্রেডিট হয়েছে। ভাইয়া দায় কখন ক্রেডিট হয় বলেন তো? দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। এটা যদি না জানেন অ্যাকাউন্টিং পড়ার দরকার নাই। ব্যয় কি হয়েছে? ডেবিট হয়েছে। ব্যয় কখন ডেবিট হয় ভাইয়া? ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়। গেল। এটা হচ্ছে সমন্বয় করলে। পরীক্ষায় যদি বলে বকেয়া ব্যয়কে সমন্বয় করলে কি হবে, তাহলে উত্তর হবে ব্যয় বৃদ্ধি, দায় বৃদ্ধি। এবার আমরা শিখব সমন্বয় না করলে কি হবে। কি শিখবো ভাইয়া? এবার আমরা শিখব সমন্বয় না করলে কি হবে। ঠিক আছে? তাহলে সমন্বয় না করলে কি হবে একটু শিখি আমরা। সমন্বয় করলে দায় বৃদ্ধি, সমন্বয় না করলে দায় কি হয়ে যাবে? দায় হ্রাস হয়ে যাবে। সমন্বয় করলে ব্যয় বৃদ্ধি, সমন্বয় না করলে ব্যয় কি হয়ে যাবে? ব্যয় হ্রাস হয়ে যাবে। কনসেপ্ট ক্লিয়ার ভাইয়া? কনসেপ্ট ক্লিয়ার? আমরা অল ওকে? অল ওকে কি না বলেন? সবাই কি বুঝছি ভাইয়া? সবাই কি ক্লিয়ার না ক্লিয়ার না বলেন তো দেখি ভাইয়া। হ্যাঁ, সবাই কি আমরা বুঝতে পেরেছি? তাহলে আমাদের শুধু জাবেদা না, কিন্তু পরীক্ষায় বেশি আসে জাবেদার প্রভাবটা আসে কিন্তু বেশি, যে সমন্বয় করলে কি হবে? সমন্বয়
না করলে কি হবে, এই প্রভাবটা বেশি আসে আমাদের পরীক্ষায় ভাইয়া। বুঝতে পেরেছেন সবাই, যে সমন্বয় করলে কি হবে আর সমন্বয় না করলে কি হবে। ঠিক আছে, ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? বকেয়া ব্যয়, বকেয়া আয় কি আমরা ক্লিয়ার হয়েছি? একটু কমেন্ট করি তো ভাইয়া সবাই। সবাইকে আমরা বুঝতে পেরেছি বকেয়া আয় এবং বকেয়া ব্যয়? ওকে, ক্লিয়ার স্যার, ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে আমরা বকেয়া আয় ব্যয় ক্লিয়ার হইলাম। তাহলে বাকি থাকলো কে বলেন তো? বাকি থাকলো আমাদের অগ্রিম আয়। বাকি কে থাকলো বলেন? অগ্রিম আয়। কে ভাইয়া? অগ্রিম আয়। এই অগ্রিম আয়ের আরেকটা নাম হচ্ছে অনুপার্জিত আয়। অগ্রিম আয়ের আরেকটা নাম কি? অনুপার্জিত আয়, মানে যে আয়টা আপনি উপার্জন করেননি। তাহলে অগ্রিম আয়ের আরেকটা নাম হচ্ছে অনুপার্জিত আয়। এই অনুপার্জিত আয় একটি চলতি দায় হিসাব। কি হিসাব? চলতি দায় হিসাব। ঠিক আছে, আচ্ছা। তাহলে দেখেন, তাহলে আমাকে প্রথমেই শিখতে হবে এই অগ্রিম আয় বা অনুপার্জিত আয় কাকে বলে সেটা শিখতে হবে। ঠিক আছে, দেখেন, অগ্রিম আয় বা অনুপার্জিত আয় এর মানে কি জানেন? আয় অর্জিত হয়নি, মানে আয় আপনি কি করেননি? অর্জন করেননি। আয় তো অর্জন হয়, তাই না? কিন্তু সে আয়টা কি হয়নি? অর্জন হয়নি। কিন্তু আয় অর্জন হয়নি, কিন্তু নগদে পাওয়া গেছে। ঠিক আছে, কিন্তু নগদে পাওয়া গেছে, মানে কাজ করে দেননি, মানুষকে কাজ করে দিতে হবে, কাজ করেননি, কিন্তু আগে টাকা নিয়ে নিয়েছেন। বুঝতে পেরেছেন? যেমন আপনাদেরকে আমরা বলেছি শেষ পর্যন্ত পড়াবো, পড়াইলে তুমি 1500 টাকা দিবা, কিন্তু শেষ পর্যন্ত পড়ানোর আগেই আপনাদের কাছ থেকে টাকা আমরা নিয়ে নিয়েছি না 1500। বিষয়টা হচ্ছে এইরকম। তাহলে আপনাদের কাছে আমি কি হয়ে আছি? দায়ী হয়ে আছি না? ওই যে শেষ পর্যন্ত পড়াইলে দায়টা আমার কি হবে? দায়টা আমার মুছে যাবে। ঠিক আছে, তো বিষয়টা এরকম। আয় অর্জিত হয়নি কিন্তু নগদে পাওয়া গেছে, সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি অগ্রিম আয় বা অনুপার্জিত আয়, যেটি একটি কি হিসাব? যেটি একটি চলতি দায় হিসাব। যেটি একটি কি হিসাব? চলতি দায় হিসাব। ওকে, মনে থাকবে? হ্যাঁ, ভেরি গুড, মনে থাকবে না ভাইয়া? মনে থাকবে। এবার আমরা শিখবো কি? এই অগ্রিম আয় বা অনুপার্জিত আয়ের আমরা সমন্বয় করা শিখবো। পরীক্ষায় আসলে বেশিরভাগ ক্ষেত্রে অগ্রিম আয় না বলে অনুপার্জিত আয়কেই তারা কি করে বলেন তো? অনুপার্জিত আয় দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। ঠিক আছে, তাহলে অগ্রিম আয় না বলে কি দিয়ে প্রশ্ন আসে? অনুপার্জিত আয় দিয়ে বেশি প্রশ্ন আসে। ঠিক আছে, তাহলে এটার আমরা কি শিখবো? সমন্বয় করা শিখবো। ঠিক আছে, কি শিখবো? সমন্বয় করা শিখবো। ওকে, আচ্ছা। দেখেন, এবার অগ্রিমের সমন্বয় করা শিখি আমরা একটু। হ্যাঁ, একটু অগ্রিমের সমন্বয় করা শিখবো। ঠিক আছে, দেখেন, অগ্রিম অগ্রিমের সমন্বয় করা শিখি এবার। দেখেন, অগ্রিম আয়, হ্যাঁ, এই অগ্রিম আয় আছে না, এই অগ্রিম আয়কে আমি মেরে ফেলবো। কি করব? মেরে ফেলবো। ঠিক আছে, অগ্রিম আয়কে মেরে ফেলে আমি আয় বানাই দিব। কি করব? আয় বানাই দিব। ঠিক আছে, অগ্রিম আয়, অগ্রিম আয়কে আমি এক থাপ্পড় দিব, দিয়ে আয় বানাবো। ঠিক আছে, আমার কথা বুঝছেন ভাইয়া? ধরেন অগ্রিম আয় নামে একটা ব্যক্তি আছে। ঠিক আছে, একে আমি এমন মার দিব, মার দিয়ে কি বানাবো? আয় বানাই দিব। ঠিক আছে, একটা জিনিস থেকে আরেকটা জিনিস বানাই ফেলবো। ঠিক আছে, তাহলে বলেন, অগ্রিম আয় থেকে আমি যখন আয় বানাবো তাহলে কি হবে বলেন তো? আয় কি আগে ছিল? আয় কিন্তু আগে ছিল না। এখন কি হয়ে গেল বলেন তো? আয় বৃদ্ধি পেল না? কি হইলো বলেন তো? আয় বৃদ্ধি পেল না? আয় তো আগে ছিল না। এই অগ্রিম আয়কে এমন মার দিব, একটা মার দিয়ে আমি কি বানাবো? আয় বানাবো। তাহলে আয় কি হইলো? আয়ের জন্ম হইলো, রাইট? আয়ের জন্ম হইলো না? অগ্রিম আয়কে আমি কি বানাবো? আয় বানাবো। ঠিক আছে, তার মানে কি আয় বেড়ে গেল না? আয় বেড়ে গেলে কি হয় বলেন? আয় বেড়ে গেলে ক্রেডিট হয়। ওকে, এখন দেখেন, অগ্রিম আয়কে আমি কি বানাইছি? আয় বানাইছি। তাহলে এই অগ্রিম আয় কি বেঁচে থাকবে না ইন্তেকাল করবে? অগ্রিম আয় কিন্তু দুনিয়া থেকে চলে যাবে। ঠিক আছে, তাহলে অগ্রিম আয় যদি দুনিয়া থেকে চলে যায় তাহলে অগ্রিম আয় কি হয়ে যাবে বলেন তো? অগ্রিম আয় কমে যাবে না? তাহলে অগ্রিম আয় কি হয়ে গেল? হ্রাস পেয়ে গেল। তাহলে অগ্রিম আয় হ্রাস পেলে কি হবে বলেন? অগ্রিম আয় একটি দায় হিসাব, দায় হ্রাস পেলে ডেবিট হয়। আমি কি বোঝাতে পেরেছি ভাইয়া? আমি কি বোঝাতে পেরেছি? দেখেন, অগ্রিম আয় কি? অগ্রিম আয়, অগ্রিম আয়কে আমি কি বানাবো? আয় বানাই দিব। তাহলে অগ্রিম আয়কে যখন আমি আয় বানাইলাম তাহলে আয় বেড়ে গেল না? আয় বেড়ে গেল। তাহলে আয় বৃদ্ধি হইলে কি হয়? ক্রেডিট হয়। হইল। এখন অগ্রিম আয়কে যে আমি আয় বানাই দিলাম, তাহলে অগ্রিম আয় নামে কি আর কোনো হিসাব থাকবে দুনিয়াতে? অগ্রিম আয় নামে তো দুনিয়াতে কোনো হিসাব থাকবে না। দ্যাট মিনস অগ্রিম আয় কি হয়ে গেল? হ্রাস পেয়ে গেল, কমে গেল। তাহলে অগ্রিম আয় যদি কমে যায়, দায় কমে গেলে কি হয়? ডেবিট হয় না ভাইয়া? ডেবিট হয়। তাহলে এখন আপনাকে যখন বলবে অগ্রিম আয়ের সমন্বয় করলে কি হবে,
অগ্রিমায়ের কি হবে, সমন্বয় করলে কি হবে? তাহলে এই যে আমরা অগ্রিমায়ের সমন্বয় করলাম, অগ্রিমায়ের সমন্বয় করলে কি হচ্ছে, ইলেকট্রিসিটি গেছে, ইলেকট্রিসিটি গেছে গা, বুঝছেন? কি করব বলেন? এতদিন পরে ক্লাস নিতে আসলাম, সুন্দর ক্লাস আগাচ্ছিল, ইলেকট্রিসিটি গেল গা। ভালো লাগে এগুলো। এই ক্লাসের মাঝে গেলে খুব মেজাজ খারাপ হয়, যাই না অন্য সময়, ক্লাসের মাঝে আজকাল। এক্সাম বুক কবে দিবে, এক্সাম বুক কবে দিবে ভাই? এই ধরনের প্রশ্ন করতে নিষেধ করেছে। গ্রুপের ফিচার্টে যাবেন, যা লেখা আছে কবে দিব, ঠিক আছে? পেজে প্রশ্ন করেন, এখানে প্রশ্ন করেন। আপনার এক্সাম বুকের জন্য আপনার কি পরীক্ষা আটকে আছে না ক্লাস আটকে আছে বলেন তো? আপনার এক্সাম বুকের মতো কি আপনার এক্সাম বুকের জন্য কি আপনার পড়াশোনা আটকে আছে? এক্সাম বুক দিতে চেয়েছি না, এক্সাম বুক দিতে চেয়েছি, দিব। হ্যাঁ, এবং খুব শীঘ্রই পেয়ে যাবেন। হ্যাঁ, এটার জন্য যদি সবাই মিলে প্রশ্ন করেন তাহলে খুব বিরক্ত লাগে, বুঝছেন? এই ইয়াতে একবার প্রশ্ন করেছেন, পেজে একবার প্রশ্ন করেছেন, এখানে একবার প্রশ্ন করেছেন, গ্রুপের ফিচার্টে গেলে দেখবেন সব লেখা আছে। এক্সাম বুক কবে দিব না দিব, কিভাবে দিব না দিব, দেওয়ার আগে জানাবো না জানাবো না, এভরিথিং লেখা আছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু দেখবেন। হ্যাঁ, আজকে ক্লাস হবে, দেখি একটু কথা বলি। আজকে আজকে চ্যাপ্টারটা মোটামুটি 20-25 মিনিট হলে শেষ হয়ে যাইতো। বৃষ্টি নামছে, বৃষ্টি তো নামছেই, বৃষ্টি তো ছাড়ছে না এক মুখ করে। মানে এটা কখন যে আসবে আল্লাহ জানে। সোমবারে নেক্সট ক্লাস, তাই না? আজ 20-25 মিনিট হলে ক্লাসটা শেষ হয়ে যাইতো। এমনি পিছাই, একটা সপ্তাহ পিছাই গেছি এমনিতে। এগুলো ভালো লাগে বলেন তো? হুম, সব ভালো লাগে। একটা সপ্তাহ পিছাই গেছি মোটামুটি। টার্গেট এইচএসসি শুরু হয়েছে না, এইচএসসি ওদের পরীক্ষা শেষ হতে হতে আপনাদের একবার শেষ করার টার্গেট, বুঝছেন? ওদের এইচএসসি পরীক্ষা শেষ হতে হতে আপনাদের একবার শেষ করব, দেন ওদের সাথে সাথে আরো 2বার শেষ করব পরীক্ষার আগে, 2 থেকে 3বার, টোটাল 3বার শেষ করার টার্গেট আপনাদের। হ্যাঁ, আপনাদের টোটাল 3বার শেষ করব। হ্যাঁ, এক্সাম একবার দেওয়ার সিস্টেম করলে ভালো হয়। অনেকে দেখলাম 2বার দিয়েছে, অনেকে 3বার দিক, সমস্যা নাই। হ্যাঁ, দেখেন একটা জিনিস বোঝার ট্রাই করবেন, অনেকে 3বার এক্সাম দিক, কোনো প্রবলেম নাই। প্রবলেম হচ্ছে আপনি এক্সাম দিয়ে কত মার্ক পাচ্ছেন, এটাই। হ্যাঁ, আমি একটু ক্লিয়ার করি, আগের ব্যাচেও ছেলে মেয়ে ঝামেলা করতো। একবার এক্সামের সিস্টেম করা যাবে, করলে কি হবে জানেন? সাপোজ আপনার নেট চলে গেল, হ্যাঁ, হয় না পরীক্ষা দিতে দিতে, ধরেন এই যে ইলেকট্রিসিটি চলে গেল, নেট চলে গেল, হয় না? তো ইলেকট্রিসিটি চলে গেল, নেট চলে গেল, অনেক সময় হাতের চাপ লেগে সাবমিট হয়ে গেল, তখন এই জিনিসটা যদি হয় তখন ওই ছেলে বা ওই মেয়ে আর এক্সামটা দিতে পারে না, বুঝছেন? এই কারণে 2বার পরীক্ষা দেওয়ার সিস্টেম চালু আছে, বুঝতে পেরেছেন? এই কারণে রেখেছি, একবার করে দেওয়া যাবে, কারণ কিছু তো সীমাবদ্ধতা থাকে। হ্যাঁ, এখন দেখেন অনেকে দিয়েছে, তো অনেকে দিলে প্রবলেম কি? যে দিল ও কি চান্স পেয়ে গেল? চান্স তো পেলো না। আমি একটা পরীক্ষা দিব, দিয়ে দেখবো যে আমি কত পাচ্ছি, এটা আমার মেন টার্গেট হওয়া উচিত। কে কি করছে দুনিয়াতে, অন্যরা মরে যাক, সেটা আমার দেখার কোনো দরকার নাই। 1 সেকেন্ডের 60টা প্রশ্নের উত্তর দিক, ডাজেন্ট ম্যাটার ভাই, আমি কি কি করছি সেটা ফ্যাক্ট। আমায় পরীক্ষা দিতে কয় মিনিট লাগলো, টাইমের মধ্যে শেষ করতে পারছি কিনা, আমি ইংরেজিতে ভালো করছি কিনা, আমি ম্যানেজমেন্টে খারাপ করছি কিনা, আমি অ্যাকাউন্টিং ভালো পারছি কিনা, কত মিনিট সময় লাগছে, কোনটাতে বেশি সময় লাগছে, কোন চ্যাপ্টারে আমার প্রবলেম, দিস ইজ দ্য ফ্যাক্ট। ওকে, তো এটাই হচ্ছে আমার বিষয়। হ্যাঁ, আমার বিষয় হচ্ছে এটা, কে কয়বার পরীক্ষা দিচ্ছে না দিচ্ছে এগুলো হচ্ছে জাস্ট এক্সট্রা প্রেশার মাথাতে ক্রিয়েট করা, কারণ কে পড়বে না পড়বে এটা আসলে আমার ফ্যাক্ট না। ওকে, ঠিক আছে? আর আপনাদের পরীক্ষার সংখ্যা আরো বাড়বে। হ্যাঁ, আমি প্রথমেই বলেছি, প্রথমে আমরা ক্লাসগুলোতে আপনাদের কনসেপ্টটাকে ডেভেলপ করার ট্রাই করছি, কারণ এর মধ্যে পরীক্ষা ঢুকাই দিলে অনেকে আপনার মাথায় ঢুকাই দিবে যে ভাই প্রথমবারে তুমি পরীক্ষা কম দিয়েছো এই কারণে চান্স হয়নি। ভাই ভুল কথা এটা। আপনার কনসেপ্টে ঝামেলা আছে, আপনার বোঝার ঝামেলা আছে, আপনার পড়াশোনায় ঘাটতি আছে, সে কারণে আপনার চান্স হয়নি। পরীক্ষা
কম দিয়েছে, এতে চান্স হয়নি, এই পার্সেন্টেজ খুব কম। কিন্তু নর্মালি বেশিরভাগ ছেলে মেয়ে যারা সেকেন্ড টাইম হয়েছে তাদের কনসেপ্টে ঘাটতি আছে ভাইয়া, বুঝছেন? তাদের কনসেপ্টে হিউজ পরিমাণ ঘাটতি আছে। তো সেই কারণে প্রথম স্টেপে আমরা মাসের পড়াশোনাগুলোকে নিয়ে একটা পরীক্ষা নিচ্ছি, এবং এক্সাম বুকটা মোটামুটি হয়তো পরশু দিন থেকে, আমি বলে দিই, পরশু দিন থেকে এক্সাম বুকটা পাঠানো শুরু হবে। হ্যাঁ, কালকে ঢাকায় পৌঁছাইলে পরশু দিন থেকে হয়তো এক্সাম বুক কুরিয়ার করা শুরু হবে। তো এই যে বিষয়টা, তো এক্সাম বুকটা বাসায় গেলে এক্সাম বুকটা তো শেষ করবেন। এক্সাম বুকে অলমোস্ট প্রায় আপনাদের 300 সব বিষয় মিলে, পাঁচটা 6টা বিষয় মিলে প্রায় 2000-এর মতো প্রশ্ন আছে এক্সাম বুকে, বুঝছেন? এক্সাম বুকে অলমোস্ট 2000-এর মতো প্রশ্ন আছে সব মিলে। তো এই এক্সাম বুকটা সুন্দর করে সলভ করবেন। এরপরে আমরা যখন সেকেন্ড রিভিশনে যাব আপনাদের, ওই সেকেন্ড রিভিশনে গেলে আপনারা চ্যাপ্টার ওয়াইজ এক্সাম দিতে পারবেন, বুঝতে পেরেছেন? তো সেই জিনিস এবং মডেল টেস্ট এভরিথিং থাকবে, এগুলো নিয়ে টেনশন করেন না। হ্যাঁ, আচ্ছা, এই যে আমি যে একটা কথা বললাম, 4 মিনিটে 7টা অ্যান্সার করেছে, কেমনে পসিবল ভাই? এই পসিবল না পসিবল না এটা দেখে কি আপনার চান্স হয়ে যাবে? নিজের ভালো বোঝেন। হ্যাঁ, 1 সেকেন্ডে করুক, তাতে আপনার কেন জ্বলে? না আপনার কি জীবনে অনেক ক্ষতি হয়ে গেল বলেন তো? এগুলো অযথা চিন্তা ভাবনা করবেন না, অযথা চিন্তা ভাবনা করলে প্রবলেম, ঠিক আছে? এগুলো অযথা চিন্তা ভাবনা করবেন না। কে আগে দিচ্ছে কে পরে দিচ্ছে ভাই, এগুলো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আপনি কি দিচ্ছেন, সেটা ফ্যাক্ট। ওকে, আচ্ছা, নিজের ভালো বোঝা শিখেন, না হলে সমস্যা। আচ্ছা, অগ্রিম নিয়ে পড়াশোনা করছিলাম। হ্যাঁ, এর মধ্যে ইলেকট্রিসিটিটা চলে আসছে, যেহেতু আমরা ক্লাস তাহলে শুরু করি আমরা। হ্যাঁ, আমরা পড়াশোনা করছিলাম অগ্রিম নিয়ে, রাইট? আমরা অগ্রিম নিয়ে পড়াশোনা করছিলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা অগ্রিম আয় পড়লাম, এখন আমরা অগ্রিম ব্যয় পড়বো, রাইট? অগ্রিম আয় তো শেষ হয়েছিল, আমরা এখন অগ্রিম ব্যয় পড়ি একটু, ঠিক আছে? না অগ্রিম আয় শেষ হয়েছিল না, বলেন তো? অগ্রিম ব্যয়, ঠিক আছে? অগ্রিম ব্যয়, অগ্রিম ব্যয় তাহলে কাকে বলে? ব্যয় কি হয়? সংঘটিত হয়, তাই না? এটাকে আমরা বলবো ব্যয় সংঘটিত। ব্যয় সংঘটিত হয়নি, মানে ব্যয়টা হয়নি, কিন্তু কি করেছি বলেন তো? কিন্তু প্রদান করা হয়েছে। ব্যয়টাকে আমি আগেই কি করে দিয়েছি? প্রদান করা হয়েছে। ব্যয় সংগঠিত হয়নি, কিন্তু প্রদান করা হয়েছে, একে আমরা বলছি অগ্রিম ব্যয়। আর অগ্রিম ব্যয় একটি চলতি সম্পদ হিসাব। কি হিসাব? চলতি সম্পদ হিসাব, মনে থাকবে? কি হিসাব? চলতি সম্পদ হিসাব। ওকে, এখন আমরা এটার শিখবো যে এই যে দেখেন আবার কি আসছে? অগ্রিম আসছে, রাইট? আবার কি আসছে? আবার অগ্রিম আসছে, রাইট? তাহলে অগ্রিম ব্যয়, এই যে অগ্রিম ব্যয়, এটার আমরা কি করব? সমন্বয় করব, ঠিক আছে? তাহলে অগ্রিম ব্যয়কে কি করব? আমি অগ্রিম ব্যয়কে কনভার্ট করে আমি ব্যয় বানাবো। কি বানাবো? ব্যয় বানাবো। ব্যয় বানানো মানে কি? ব্যয় আগে দুনিয়াতে ছিল না, এখন একটা ব্যয় হিসাব সৃষ্টি হইলো, তার মানে ব্যয় বৃদ্ধি পেল। ব্যয় বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয় ভাইয়া। তাহলে অগ্রিম ব্যয়কে আমি কি বানাইছি? ব্যয় বানাইছি। তাহলে বলেন এই অগ্রিম ব্যয় নামক যে হিসাবটা, এই হিসাবটা কি আর থাকবে? এটা থাকবে না। থাকবে না মানে কি? হ্রাস পেয়ে যাবে, তাই না? তাহলে অগ্রিম ব্যয় যদি হ্রাস পায়, অগ্রিম ব্যয় যদি হ্রাস পায়, তাহলে অগ্রিম ব্যয় কি হয়ে যাবে? হ্রাস পেয়ে যাবে। অগ্রিম ব্যয় কি হিসাব? সম্পদ। ভাইয়া, সম্পদ যদি হ্রাস পায় তাহলে কি হবে? ক্রেডিট হবে। এখন আমি যদি অগ্রিম ব্যয়ের সমন্বয় করি, এই যে এটাকে সমন্বয় করা বলে, তাই না? তাহলে সমন্বয় করলে কি হবে দেখি তো আমরা একটু। অগ্রিম ব্যয়ের যদি আমরা সমন্বয় করি তাহলে কি হইলো বলেন তো? ব্যয় বৃদ্ধি হইলো না? অগ্রিম ব্যয়ের সমন্বয় করলে ব্যয় বৃদ্ধি হইলো। আর কি হবে বলেন তো? একটা হচ্ছে ব্যয় বৃদ্ধি হলো, আর অগ্রিম ব্যয় হ্রাস মানে সম্পদ হ্রাস, তাই না? আর আরেকটা কি হইলো? সম্পদ হ্রাস পেয়ে গেল। আর এখন যদি পরীক্ষায় আপনাকে বলে, কি বলে? যে সমন্বয় না করলে কি হবে? পরীক্ষায় যদি বলে সমন্বয় না করলে কি হবে, হ্যাঁ, তাহলে সমন্বয় না করলে উল্টা হবে। কি উল্টা বলেন তো? ব্যয়টা হ্রাস পেয়ে যাবে, আর সম্পদটা কি হয়ে যাবে? সম্পদ বৃদ্ধি পেয়ে যাবে, তাই না? ঘটনা তো এটাই, নাকি? এটাই ঘটনা না ভাইয়া? বুঝছেন সবাই? তাহলে অগ্রিম ব্যয়ের সমন্বয় করলে কি হবে, সমন্বয় না করলে কি হবে, আমরা কি বুঝতে পেরেছি? যে অগ্রিম ব্যয়ের সমন্বয় করলে কি হবে, সমন্বয় না করলে কি হবে? আমাকে একটু বলেন।
এই বছর রাবিতে, হ্যাঁ এই বছর রাবিতে সবচেয়ে বেশি সেকেন্ড টাইমাররা চান্স পেয়েছে, বুঝছেন? এবছর রাবিতে সেকেন্ড টাইমাররা সবচেয়ে বেশি চান্স পেয়েছে, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? সেকেন্ড টাইমের অপশনই তো ভালো অপশন তো রাবি, তাই না? তো এই বছর রাবিতে সেকেন্ড টাইমাররা বেশি চান্স পেয়েছে, পরিসংখ্যান এটাই বলছে যতটুকু দেখলাম। ক্লিয়ার স্যার? তাহলে আমরা যে চারটা প্রধান সমন্বয় এন্ট্রি, এই চারটা প্রধান সমন্বয় এন্ট্রি সম্পর্কে পড়াশোনা করলাম। এখন এই রিলেটেড আমরা পরীক্ষায় কি প্রশ্ন আসে সেগুলো আমরা একটু সলভ করা দেখব, ঠিক আছে? আমরা এবার দেখি যে পরীক্ষায় কি রকম প্রশ্ন আসে এখান থেকে। হ্যাঁ, আমাদের পরীক্ষায় এখান থেকে কি রকম প্রশ্ন আসবে আমরা দেখব। হ্যাঁ, যেটা আমি সলভ করাবো এটা টেলিগ্রামে দিয়ে দেওয়া হবে, এটা আপনারা ক্লাসের পরে পেয়ে যাবেন, ঠিক আছে? এটা আপনারা ক্লাসের পরে পেয়ে যাবেন, ঠিক আছে? এটা টেলিগ্রামে দেওয়া হবে, ক্লাসের পরে পেয়ে যাবেন, ঠিক আছে? দেখেন দেখেন এই যে পরীক্ষায় প্রশ্ন এসেছে এখান থেকে, দেখেন তো কি বলেছে, আমরা একটু পড়ি। 1 নম্বর পরীক্ষার প্রশ্নটা আমরা একটু দেখি, সবাই কি দেখতে পাচ্ছেন এটা? একটু আমাকে বলেন তো সবাই দেখতে পাচ্ছেন কিনা। 1 নম্বর প্রশ্নটা আমরা কি সবাই দেখতে পাচ্ছি ভাইয়া? দেখি পরীক্ষায় কি বলেছে, দেখেন। গাংসিল এক্সপ্রেস ভুলক্রমে 50,000 টাকার বকেয়া সেবায় সমন্বয় করেনি, দেখছেন কি বলেছে? বকেয়া সেবায়, তাই না? এই যে বকেয়া সেবায় সমন্বয় করেছে না করেনি, বলেছে বলেছে করেনি। তাহলে প্রথমে আমরা দেখি যে সমন্বয় করলে কি হয়, তাই না? তাহলে দেখেন বকেয়া আয়, তাহলে বকেয়া আয় সমন্বয় করলে কি হবে? বকেয়া আয় একটি হিসাব হবে, আরেকটা হিসাব কি হবে? আয় নামে একটি হিসাব হবে। তাহলে বকেয়া আয় কি হিসাব? সম্পদ হিসাব। তার মানে কি সম্পদ কি হয়ে যাবে? ডেবিট হয়ে যাবে, মানে সম্পদ বৃদ্ধি। আয় কি হিসাব? আয় হিসাব। দ্যাট মিনস আয় কি হয়ে যাবে বলেন তো? আয় স্বাভাবিক জের ক্রেডিট, দ্যাট মিনস আয় বৃদ্ধি। তাহলে সমন্বয় করলে কি হলো? সমন্বয় করলে সম্পদ বৃদ্ধি, আয় বৃদ্ধি। তাহলে সমন্বয় না করলে কি হবে? সম্পদ কম, আয় কম। তাহলে সমন্বয় না করলে কি হবে? সম্পদ কম, আয় কম। তাহলে এটার উত্তর কি হবে বলেন তো? রাজস্ব বেশি দেখাবে। রাজস্ব মানে কি? রাজস্ব মানে আয়, আয়ের একটি সিনোনিম হচ্ছে রাজস্ব। তো রাজস্ব কি বেশি দেখাচ্ছে? রাজস্ব কম দেখাচ্ছে, এটা উত্তর হবে না, যেহেতু জানতে চেয়েছে সমন্বয় করেনি। মুনাফা বেশি দেখাবে, আয় বেশি হলে মুনাফা বেশি হয়, তো আয় কি হচ্ছে? আয় কম হচ্ছে, এটা উত্তর হবে না। দায় বেশি দেখাবে, দায় নামে কোনো হিসাব আছে? নাই। সম্পত্তি কম দেখাবে, তাহলে সমন্বয় যদি না করি তাহলে দেখেন সমন্বয় সম্পদ কম দেখাচ্ছে, উত্তর কত? উত্তর খ নম্বর। বুঝতে পেরেছি? উত্তর কয় নাম্বার? উত্তর খ নম্বর, তাই না? তাহলে দেখছেন কমন পড়েছে না? এই যে বকেয়া সেবায় আমরা শিখলাম না, তাহলে বকেয়া সেবায় সমন্বয় করেনি জানতে চাচ্ছে। তো করলে কি হবে সেটা যদি আমরা বের করতে পারি, তাহলে না করলে কি হবে? উল্টাটা হবে। সবাই কি বুঝছি আমরা? তাহলে এই প্রশ্নটা যে পরীক্ষায় কতবার আসছে দেখবেন, বিভিন্ন ইউনিভার্সিটিতে কতবার যে আসছে এক আল্লাহ পাকি জানে এটা, ঠিক আছে? তাহলে একের বি নাম্বার, ওকে। 2 নম্বর প্রশ্নে যাই আমরা। 2 নম্বর প্রশ্নে কি বলেছে? 2, অনুপার্জিত আয়ের সমন্বয় দাখিলা। কি বলেছে? অনুপার্জিত আয়, অনুপার্জিত আয়ের সমন্বয় দাখিলা দিতে বলেছে। এখন অনুপার্জিত আয় মানে অগ্রিম আয়, তাই পড়েছি না আমরা? অনুপার্জিত আয় মানে কি ভাইয়া? অগ্রিম আয়। অগ্রিম আয় কি হিসাব? অগ্রিম আয় একটি দায় হিসাব, রাইট? তাহলে এই অগ্রিম থাকলে কি করতে হয়? অগ্রিমকে আগে আয় বানাইতে হয়, অগ্রিমটাকে আয় বানাবো, আয় বানাইলে আয় বৃদ্ধি হইলো, তাই না? তাহলে অগ্রিমকে যদি আমরা আয় বানাই তাহলে এই অগ্রিমটা কি আর থাকবে? অগ্রিম আয়টা আর থাকবে না। অগ্রিম আয় থাকবে না মানে কি? অগ্রিম আয় হ্রাস পেয়ে যাবে, তাই না? হ্রাস পেয়ে যাবে। তার মানে আয় বৃদ্ধি, অগ্রিম আয় হ্রাস মানে কি? দায় হ্রাস। আয় বৃদ্ধি, দায় হ্রাস, তাই না? তাহলে সমন্বয় করলে কি হবে বলেন তো? দায় হ্রাস করে, রাজস্ব বৃদ্ধি করে, রাজস্ব আয় বৃদ্ধি করে। এই যে ক নম্বরে উত্তর পেয়েছি। দায় হ্রাস করে, রাজস্ব হ্রাস করে, রাজস্ব বৃদ্ধি পাচ্ছে, হবে না। সম্পত্তি হিসাব নামে তো কোনো হিসাবই নাই, সম্পত্তি নামে কোনো হিসাবই নাই। তাহলে উত্তর কত হবে? উত্তর হবে ক নম্বর, উত্তর হবে ক নম্বর। আমরা কি বুঝতে পেরেছি ভাইয়া? 2 এর ক হবে, 2 এর যে ক নম্বর হবে আমরা কি বুঝতে পারছি? প্রশ্ন কি ধরতে পারছি? কমেন্ট দিব আমরা, আমরা কমেন্ট দিব, প্রশ্ন কি ধরতে পারছি? এই জিনিসগুলো কিন্তু আমরা শিখে আসছি, আমরা শিখে আসছি না? এটা শিখে আসছি। দেখেন বলেছে নিচের কোনটির জন্য সমন্বয় দাখিলা প্রয়োজন হয় না? সমন্বয় দাখিলা দরকার নাই কোনটার জন্য? অগ্রিম প্রদত্ত বীমা, অগ্রিম আছে না? অগ্রিম আছে, তার মানে সমন্বয় দিতে হবে। বকেয়া খরচ, সমন্বয় দিতে হবে। অবচয় থাকলে সমন্বয় দিতে হয়। এখানে বলেছে অর্জিত আয়, আয় অর্জন হলে সেটি আয় হয়ে যায়, তাহলে আয়ের কি সমন্বয় দিব আমরা? দিব না। তাহলে উত্তর হবে
ঘ নাম্বার, উত্তর হবে ঘ নাম্বার। ঠিক আছে, উত্তর হবে ঘ নাম্বার। ওকে, আচ্ছা 4 নাম্বার প্রশ্ন আমরা পরে সলভ করছি। হ্যাঁ, এটা হচ্ছে আরেকটা ক্যাটাগরির প্রশ্ন, আমি বলেছিলাম না 2 ক্যাটাগরির প্রশ্ন আসবে, তো এটা আমরা পরে সলভ করছি, 4 নাম্বারটা পরে সলভ করছি আমরা। ঠিক আছে, 5 নাম্বারে কি বলেছে দেখি তো। 5-এ বলছে অবচয়ের জন্য সমন্বয় না করলে কোনটি সত্য হবে। তাহলে আমাকে জানতে হবে যে অবচয়ের সমন্বয় করলে কি হয়। এখন সবচেয়ে মজার বিষয় কি জানেন, অবচয়ের যে জাবেদাটা আমরা শিখেছি না, ওটাই হচ্ছে অবচয়ের সমন্বয় দাখিলা। অবচয়ের জন্য আলাদা কোনো সমন্বয় দাখিলা নাই। তাহলে অবচয়ের আমরা সমন্বয় দাখিলা কি শিখেছিলাম বলেন তো। অবচয় ডেবিট, অবচয় কি ডেবিট, তাই না। অবচয় ব্যয় হিসাব, ব্যয় ব্যয় তাহলে কি হয়ে গেল বলেন তো, ব্যয় বৃদ্ধি হয়ে গেল না, ব্যয় বৃদ্ধি হলে ডেবিট হয়। আরেকটা কি শিখেছিলাম বলেন তো, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। পুঞ্জীভূত অবচয় ক্রেডিট মানে কি, বিপরীত সম্পদ বৃদ্ধি। বিপরীত সম্পদ বৃদ্ধি মানে কি, সম্পদ হ্রাস পেয়ে যায়। এটা হচ্ছে অবচয়ের সমন্বয় দাখিলা। হ্যাঁ, এটা হচ্ছে অবচয়ের সমন্বয় দাখিলা। অবচয়ের সমন্বয় করলে কি হয় দেখেন তো, অবচয়ের সমন্বয় করলে ব্যয় বৃদ্ধি হচ্ছে, তাই না। ব্যয় বৃদ্ধি আর সম্পদ হ্রাস, ব্যয় বৃদ্ধি আর সম্পদ হ্রাস। এখন আপনারা জানতে চেয়েছে কি দেখেন, আপনাকে বলেছে অবচয়ের সমন্বয় না করলে, না করলে কি হবে, তাই না। তাহলে না করলে কি, সম্পদ কম দেখাবে। সম্পদ কম দেখাচ্ছে সমন্বয় করলে, তাহলে এটা উত্তর হবে না। তারপরে কি, ব্যয় বেশি দেখাবে। ভাইয়া দেখেন তো, সমন্বয় করলে ব্যয় বেশি হচ্ছে, তাহলে এটা উত্তর হবে না। সমন্বয় কি বলেছে, না করলে কি হবে, মালিকানা সত্ত্ব কম দেখাবে। মালিকানা সত্ত্ব কি কম দেখাচ্ছে, আমাকে একটু বলেন তো। যে সমন্বয় করলে ব্যয় বৃদ্ধি পাচ্ছে, ব্যয় বৃদ্ধি হলে মালিকানা সত্ত্ব কম হয়, এটা উত্তর হবে না। নিট মুনাফা কম দেখাবে। ভাইয়া ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে কি মুনাফা কি কম দেখাবে না, তার মানে এটা সমন্বয় করলে মুনাফা কম দেখাবে। ব্যয় বৃদ্ধি, সমন্বয় করলে ব্যয় বৃদ্ধি হচ্ছে, তাহলে সমন্বয় না করলে কি হবে, ব্যয় কম দেখাবে না। উত্তর কি হবে, ঘ নম্বর হবে না ভাইয়া। উত্তর কি ঘ নম্বর না। 5-এর উত্তর কি হচ্ছে, ঘ নম্বর হচ্ছে না। হ্যাঁ, এই যে উত্তর করে ফেলেছেন অলরেডি, ব্যয় কম হবে, তাই না। তাহলে সমন্বয় করলে কি হবে অবচয়ের, ব্যয় বৃদ্ধি সম্পদ হ্রাস, ব্যয় বৃদ্ধি সম্পদ হ্রাস। সমন্বয় না করলে কি হবে, সমন্বয় না করলে হবে ব্যয় কম। কি হবে ভাইয়া, ব্যয় কম সম্পদ বৃদ্ধি, ব্যয় কম সম্পদ বৃদ্ধি। তাহলে এই যে ব্যয় কম আমরা অপশনে পেয়েছি। বুঝতে পেরেছি ভাইয়া। এই যে 6 নাম্বারটা এটা আমরা পরে করছি। হ্যাঁ, এই 6, 7 এগুলো পরে করছি, 8 এগুলো আমরা পরে করছি। দেখেন এই যে দেখেন 9 নাম্বার প্রশ্নটা, আমি বললাম না 9 নাম্বার প্রশ্নটা কি বলেছে দেখেন তো। আয় অর্জিত হয়েছে, আয় কি হয়েছে, অর্জিত হয়েছে, কিন্তু নগদে গ্রহণ করা না হলে এটাকে আমরা কি বলবো বলেন। 9 নাম্বারটার উত্তর করেন তো ভাইয়া সবাই, দেখি কে বলতে পারে। আয় অর্জিত হয়েছে কিন্তু নগদে গ্রহণ করা না হলে তাকে আমরা কি বলবো বলেন। এটার উত্তর করেন তো কে বলতে পারে। 9 নাম্বারটা, আয় অর্জিত হয়েছে কিন্তু নগদে গ্রহণ করা হয়নি। আমি শিখাইছি না এটা ভাইয়া, বোর্ডে লিখে লিখে পড়াইলাম না যে আয় কি হয়, অর্জিত হয়েছে। তো এখানে কি হয়েছে, আয়টা অর্জিত হয়ে গেছে কিন্তু নগদে গ্রহণ করেননি, তাকে কি বলবো, কি বলবো, বকে আয় বলবো না অনুপার্জিত আয় বলবো বলেন তো। বকে আয় বলবো না অনুপার্জিত আয় বলবো বলেন। এই যে 9-এর 2 বলছে, 9-এর 2 হবে। আয় অর্জিত হলে সেটি আয় হয়ে যায়, আয় অর্জিত হলে সেটি আয় হয়ে যায়। আর গ্রহণ করেননি, গ্রহণ না করলে তাকে আমরা বকেয়া বলি। তাহলে এটার উত্তর কি হবে, বকেয়া আয় হবে না। যে 2 বললেন অগ্রিম আয়, অগ্রিম মানে কি, অগ্রিম মানে অর্জিত হয়নি, অগ্রিম মানে অর্জিত হয়নি কিন্তু গ্রহণ করেছেন, কিন্তু গ্রহণ করা হয়েছে, এটা হচ্ছে অগ্রিম। বুঝতে পেরেছেন, এটা হচ্ছে অগ্রিম। ওকে, আর এখানে কি বলেছে দেখেন, অর্জিত হয়েছে, কোনো কিছু যদি অর্জিত হয় সেটি আয় হয়ে যায়। আর নগদে গ্রহণ করেননি, নগদে না পাইলে তাকে আমরা বকেয়া বলি। তাহলে এটার উত্তর কি হবে, বকে আয় হবে না ভাইয়া। এটার উত্তর কি, বকে আয় হবে না। বুঝতে পেরেছেন, বকে আয় হবে। আমি বললাম না এই জায়গাতে ভুল করে সবাই, ভুল করে একে অনুপার্জিত আয় বা অগ্রিম আয় বলে দেয়। কিন্তু বুঝতে হবে আয় অর্জিত হয়েছে, আয় অর্জিত হলে সেটি আয় হয়ে যায়, বোঝার ট্রাই করেন। আয় অর্জিত হলে সেটি কি হয়ে যায়, সেটি আয় হয়ে যায়। ওকে, আর কি বলেছে, গ্রহণ করা না হলে, গ্রহণ করেননি, তাহলে গ্রহণ না করলে, গ্রহণ কি করেননি, না করলে, যদি গ্রহণ না করি তাহলে সেটাকে আমরা কি বলি, গ্রহণ না করা মানে পাওয়া যায়নি, না পাইলে বকেয়া। তাহলে দেখেন তো দিন শেষে এটা কি হইলো, দিন শেষে এটি বকেয়া হিসাব হইলো না। বুঝতে পেরেছেন। আবার আসছে অবচয়ের সমন্বয় করলে কি হবে। তাহলে অবচয়ের সমন্বয় করলে কি হয়, অবচয় একটি ব্যয় হিসাব, তাহলে ব্যয় বেড়ে যায়, ব্যয় বেড়ে যায়। আর সমন্বয়টা কিসের উপরে করি, অবচয়, অবচয় ধরি সম্পদের উপরে। অবচয় ধরলে সম্পদ কি হয়ে যায়, সম্পদ কমে যায়, তাই না ভাইয়া।
তাহলে অবচয়ের সমন্বয় করলে কি হয়? দায় নামে কোনো হিসাব আসে? আসে না। সম্পদ কি বাড়ে? না, সম্পদ কমে। সম্পদ কি কমে? ইয়েস কমে। খরচ কি বৃদ্ধি পায়? ইয়েস, ব্যয় বৃদ্ধি পায়। তাহলে উত্তর গ নম্বর। দায় নামে কোনো হিসাব আসবে না। সম্পত্তি হ্রাস, খরচ হ্রাস, না, সম্পত্তি হ্রাস, খরচ বৃদ্ধি, এই জন্য উত্তর হইল না। বুঝতে পেরেছেন? 10-এর কত হবে? 10-এর সি নাম্বার হবে। ঠিক আছে, 10-এর সি নাম্বার হবে। ওকে, এখানে 17টা না 16টা প্রশ্ন আছে, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। আমি এখনই আপনাকে বলে দিলাম, এখানে 16টা না 17টা প্রশ্ন আছে, এর বাইরে সমন্বয় থেকে কোনো প্রশ্ন আসবে না পরীক্ষায়। ওকে, ক্লিয়ার? তাহলে ক্লাসটা ভালো করে বুঝবেন, খুবই অল্প পড়াবো অ্যাকাউন্টিং, খুব বেশি পড়াবো না আপাতত। এর বাইরে কিছু দেখারও দরকার নাই, কিছু বোঝারও দরকার নাই। 11 নম্বর প্রশ্ন দেখেন, এটা মানে গুচ্ছে না কই আসছিল, দেখেন কি বলেছে, দেখেন তো, সাপ্লাইজ ব্যয় কত টাকা, তাই না? তাহলে ব্যয় যখন আপনাকে নির্ণয় করতে বলবে, এটার একটা সূত্র আছে, সেটা হচ্ছে প্রারম্ভিক সাপ্লাইজ 350 প্লাস যদি সাপ্লাইজ কি করেন, ক্রয় করেন, তাহলে সেটা যোগ হবে। সাপ্লাইজ ক্রয় কত? 675। ঠিক আছে, মাইনাস কি করতে হবে? মাইনাস করতে হবে সমাপনী সাপ্লাইজ। ঠিক আছে, সমাপনী সাপ্লাইজ 250। এটা করলে যা হবে সেটাই হচ্ছে সাপ্লাইজ ব্যয়। ওকে, তাহলে এটা যারা জানেন না তারা একটু লিখে নি। হ্যাঁ, রাবি গুচ্ছে চলে আসে, এটা রাবি এবং গুচ্ছে এটা চলে আসে। ঠিক আছে, সমাপনী সাপ্লাইজ। ওকে, রাবি এবং গুচ্ছে এটা চলে আসে। ঠিক আছে, সাপ্লাইজ ব্যয়, রাবি এবং গুচ্ছে এটা চলে আসে ভাইয়া, বুঝতে পেরেছেন? প্রারম্ভিক সাপ্লাইজ প্লাস সাপ্লাইজ ক্রয় মাইনাস সমাপনী সাপ্লাইজ দিলে আমরা সাপ্লাইজ ব্যয় পাবো। তো অনেক সময় সাপ্লাইজ ব্যয় না বলে আপনাকে বলে ব্যবহৃত সাপ্লাইজ কত। মনে রাখবেন, যেটা ব্যবহার হয় সেটাই ব্যয় হয়ে যায়। হ্যাঁ, যা ব্যবহার হয় সেটাই ব্যয় হয়ে যায়, মনে থাকবে, যেটা ব্যবহার হয় সেটাই ব্যয় হয়ে যায়। তাহলে সাপ্লাইজ ব্যয় এবং ব্যবহৃত সাপ্লাইজ দুইটা একই কথা। ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া? সাপ্লাইজ ব্যয় এবং ব্যবহৃত সাপ্লাইজ একই কথা। দেখেন 12 নম্বর, অনুপার্জিত আয়ের সমন্বয় না করলে, দেখছেন পারবেন? অনুপার্জিত আয়ের আপনি সমন্বয় করবেন না, তাহলে কি হবে বলেন তো? কি হবে 12 নম্বর? অনুপার্জিত আয় মানে কি? অগ্রিম আয়, তাই না? অনুপার্জিত আয় মানে অগ্রিম আয়। তাহলে অগ্রিম আয়ের যদি সমন্বয় করি, অগ্রিম আয় কি হয়ে যায়? আয় হয়ে যায়, মানে আয় বৃদ্ধি, আর অগ্রিম আয় কি হয়ে যাবে? আর থাকবে? অগ্রিম আয় হ্রাস পেয়ে যাবে। এটা সমন্বয় করলে। না করলে কি হবে? না করলে আয় হ্রাস, অগ্রিম আয় বৃদ্ধি। তার মানে এখানে আয় হ্রাস হচ্ছে আর দায় বৃদ্ধি হচ্ছে, তাই না? তাহলে দেখি তো সম্পত্তি হিসাব আসবে? আসবে না। দায় বেশি দেখাবে, হ্যাঁ, সমন্বয় না করলে এই যে দেখেন দায় বৃদ্ধি, তাহলে উত্তর হবে খ নাম্বার। আয় বেশি দেখাবে, না, সমন্বয় না করলে আয় কম দেখাবে। নেট লাভ বেশি দেখাবে, না, নেট লাভ বেশি দেখাবে না। সম্পত্তি কম দেখাবে, সম্পত্তি নামে কোনো হিসাবই আসবে না। বুঝতে পেরেছি? 12 নম্বর। 12 নম্বরের যে বি হবে আমরা কি সবাই বুঝছি ভাইয়া? 12 নম্বরের যে বি হবে আমরা কি সকলে বুঝতে পারছি? বলেন। ক্লাসের প্রথমটুকু আলোচনা ইম্পর্টেন্ট, ওর মধ্যে থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, আমি বারবার বলছি, ওর বাইরে কিছু প্রশ্ন আসবে না। মুনাফা অর্জিত হয়েছে, মুনাফা মানে কি? মুনাফা মানে আয় না? মুনাফা মানে আয় না ভাইয়া? আয়। তাহলে কি বলেছে? আয় অর্জিত হয়েছে, কিন্তু নগদে গ্রহণ করা না হলে তাকে কি বলবো? তাহলে আয় অর্জিত হলে সেটি কি হয়ে যায়? আয় হয়ে যায়। আর নগদে গ্রহণ না করলে তাকে আমরা কি বলবো? বকেয়া বলবো। তাহলে এটাকে দিন শেষে আমরা একসাথে কি বলবো? দিন শেষে একসাথে আমরা বলবো বকেয়া আয় বলবো। দিন শেষে একসাথে কি বলবো? বকেয়া আয় বলবো, তাই না ভাইয়া? বুঝতে পেরেছেন স্যার? 13 নম্বরটা বুঝতে পেরেছেন? মুনাফা মানে কি? মুনাফা মানে আয় হিসাব না? মুনাফা হচ্ছে আয় হিসাব। তো কি বলেছে? অর্জিত হয়েছে, তাহলে আয় অর্জিত হলে আয় হয়ে যায়, তাই না? গ্রহণ করা না হলে, যেটা আমি গ্রহণ করি না, তাকে আমরা কি বলবো? বকেয়া বলবো না? তার মানে দিন শেষে এই হিসাবটার নাম কি হইলো? দিন শেষে এই হিসাবটার নাম হচ্ছে বকেয়া আয়। ঠিক আছে, কেউ অতিরিক্ত এক্সাইটেড হয়ে অনুপার্জিত আয় আবার বলে দেন না, ঠিক আছে? দুইটা কিন্তু বিপরীত জিনিস। পরে যাই, দেখেন কি বলেছে, বকেয়া খরচের সমন্বয় জাবেদা প্রভাবিত করবে। বকেয়া খরচ, ওই যে বকেয়ার সমন্বয় শিখলাম না? বকেয়ার সমন্বয় তো শিখেছি নাকি? কি বলেছে? বকেয়া খরচ বলেছে, তাই না? তাহলে বকেয়া খরচ মানে এর সাথে জড়িত হিসাব কি সেটা জানতে চেয়েছে। বকেয়া খরচ নিজে একটি হিসাব হবে, যেটাকে আমরা দায় হিসাব নামে জানি, আর আরেকটা হিসাব হবে খরচ হিসাব, যেটাকে আমরা ব্যয় হিসাব নামে জানি। তাহলে এর সাথে জড়িত হিসাব কি কি বলেন তো? সম্পত্তি, সম্পত্তি, দায় ও আয়, না, আয় নামে তো হিসাব নাই, সম্পত্তি না। তাহলে কি দেখেন? খরচ ও দায়। এই যে দেখেন দায়, আর এই যে খরচ মানে ব্যয়। তাহলে উত্তর হবে ঘ নম্বর। উত্তর হবে কয় নম্বর? ঘ নম্বর। 14 গ হবে কুহেলি দত্ত। গ কেমনে হয় ভাই?
বকেয়া খরচ বলেছে না, তো বকেয়া খরচ মানে কি? বকেয়া খরচ নিজে একটি হিসাব হবে, তাই না? আরেকটা হিসাব হবে খরচ হিসাব, তাই না? তাহলে বকেয়া খরচ মানে কি? দায়। আর এই খরচ কি হিসাব? ব্যয়। তার মানে কি কি হিসাব জড়িত এর সাথে? একটি দায় আর একটা খরচ বা ব্যয়। হ্যাঁ, তাহলে 14 4 নম্বর হবে, বুঝতে পেরেছেন? দায় ও ব্যয়। হ্যাঁ, দেখেন 15 নম্বর কি বলছে? সুদ অর্জিত কিন্তু পাওয়া যায় নাই, এক্ষেত্রে জাবেদা কি হবে? সুদ কি হয়েছে? অর্জিত হয়েছে। তাহলে সুদ অর্জিত হওয়া মানে কি? সুদ আয় হিসাব। তাহলে সুদ আয় হিসাব নামে একটি হিসাব হবে। পাওয়া যায়নি, পাওয়া যায়নি কিন্তু কি হয়নি? পাওয়া যায়নি। পাওয়া যায়নি মানে কি? বকেয়া আয়। পাওয়া যায়নি মানে কি? বকেয়া আয়ের সমন্বয় করতে বলছে। তাহলে বকেয়া আয়ের সমন্বয় মানে কি? আয় নামে একটি হিসাব আসবে। আয় কি হবে? বৃদ্ধি হবে, ক্রেডিট। আর আরেকটা হিসাব আসবে বকেয়া আয় নামে নিজেই। বকেয়া আয় কি হিসাব? বৃদ্ধি পাবে, মানে সম্পদ বৃদ্ধি পাবে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? নগদান হিসাব আসবে না। সুদ আয় কি ডেবিট হয়েছে? না, সুদ আয় ক্রেডিট হবে, এটা হবে না। প্রাপ্তব্য সুদ ডেবিট, সুদ আয় ক্রেডিট। এই যে দেখেন, প্রদেয় সুদ তো হচ্ছে না, তাই না? প্রদেয় সুদ হচ্ছে দায় হিসাব, সেটা তো হচ্ছে না, এখানে দায় নামে হিসাব আসেনি। এখানে বলছে সুদ আয় ডেবিট, আয় কখনো ডেবিট হয়? হয়নি। তাহলে উত্তর হবে গ নম্বর। প্রাপ্তব্য, এই প্রাপ্তব্য কথাটার অর্থ কি জানেন? প্রাপ্তব্য কথাটার অর্থ কি? প্রাপ্তব্য কথাটার অর্থ হচ্ছে, একটু সবাই যারা জানি না একটু লিখে নি। দেখেন, প্রাপ্তব্য কথাটার অর্থ কি? প্রাপ্তব্য, ভালো করে বুঝেন, প্রাপ্তব্য, প্রাপ্ত না কিন্তু, প্রাপ্তব্য। প্রাপ্তব্য মানে হচ্ছে পাওয়া যায়নি। প্রাপ্তব্য মানে কি? পাওয়া যায়নি, ঠিক আছে? তবে পাবেন, ঠিক আছে? এখনো পাওয়া যায়নি কিন্তু পাবেন। তাহলে যে জিনিসটা এখনো পাওয়া যায়নি কিন্তু পাবো, তাকে আমরা কি বলতে পারি? বকেয়া বলতে পারি না? তাকে আমরা বকেয়া আয় বলতে পারি না? তাহলে দেখেন, বকেয়া আয়ের আরেকটা নাম হচ্ছে প্রাপ্তব্য আয়। বুঝতে পেরেছেন? বকেয়া আয়ের আরেকটা নাম কি? প্রাপ্তব্য আয়। সবাই কি বুঝছেন এটা? বকেয়া আয়ের আরেকটা নাম কি? বকেয়া আয়ের আরেকটা নাম হচ্ছে প্রাপ্তব্য আয়, মনে থাকবে। বকেয়া আয়ের আরেকটা নাম কি? প্রাপ্তব্য আয়। ক্লিয়ার? তাহলে এখানে কি বলেছে দেখেন, এখানে কিন্তু তারা সুদ অর্জিত, সুদ অর্জিত হলে আয় হয়ে যায়, তাই না? পাওয়া যায়নি, পাওয়া যায়নি মানে কি? বকেয়া। তাহলে দেখেন তো কিসের জাবেদা দিতে বলেছে? বকেয়া আয়ের জাবেদা দিতে বলেছে। তাহলে বকেয়া আয়ের জাবেদা বললে বকেয়া আয় সম্পদ বৃদ্ধি পেল, আর আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হইল। উত্তর গ নম্বর। বুঝছেন? এই 17 নম্বর আবার দেখেন, এই অগ্রিম আয়ের সমন্বয় করতে বলেছে। তো অগ্রিম আয়ের সমন্বয় করলে তো কি হয় আপনারা তো জানেন, তাই না? অগ্রিম আয়ের সমন্বয় করলে কি হয় বলেন? অগ্রিম আয়ের সমন্বয় দিতে বলেছে। তাহলে অগ্রিম আয়ের সমন্বয় করতে বললে অগ্রিম আয়টা কি হয়ে যাবে? আয় হয়ে যাবে। তার মানে কি? আয় বৃদ্ধি। অগ্রিম আয় কি আর থাকবে? অগ্রিম আয় আর থাকবে না। অগ্রিম আয় থাকবে না মানে কি? অগ্রিম আয় হ্রাস পেয়ে যাবে। অগ্রিম আয় হ্রাস পেয়ে যাওয়া মানে কি? দায় হ্রাস। দায় হ্রাস, আয় বৃদ্ধি। আছে না? এই যে দায় হ্রাস আয় বৃদ্ধি করে, যে কতে পেয়ে গেছি। সম্পত্তি দামে কোনো হিসাব নাই, দায় আয় হ্রাস করে, হবে না। আয় সম্পত্তি, হবে না। দায় বৃদ্ধি করে, সম্পত্তি আছে, হবে না। বুঝছি ভাইয়া? সবাই বুঝতে পেরেছি? সবাই কি বুঝছি ঘটনাগুলো? তাহলে এই 17টা প্রশ্ন ভালো করে সলভ করতে হবে। এখন এই 17টার মধ্যে কিছু কিছু প্রশ্ন আমি সলভ করিনি, যেমন দেখাই। এই যে বিনিয়োগের তারিখ নির্ণয়, হ্যাঁ, রাবিতে, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, এই ধরনের ইউনিভার্সিটিগুলোতে এই প্রশ্নগুলো খুব আসে, বুঝছেন? দেখেন প্রশ্নটা করি। 8 বছরের জন্য 60,000 টাকা বিনিয়োগ করা হলো, বিনিয়োগের উপরে 10% সুদ, বকেয়া সুদ বাবদ 3500 টাকা সমন্বয় দাখিলা প্রদান করা হয়। সারা বছরে কোনো নগদ সুদ প্রাপ্তি ছিল না। বিনিয়োগের তারিখ কত? তাহলে ভালো করে আমার কথা শুনেন। বিনিয়োগের তারিখ, ঋণের তারিখ ইত্যাদি কোনো তারিখ যদি নির্ণয় করতে বলে, দেখেন ভালো করে বুঝেন, অঙ্কের ফরম্যাট বুঝেন, অঙ্কের ফরম্যাট বুঝেন। দেখেন অঙ্কে কি দেয়া আছে? সুদ দেয়া আছে। অঙ্কে কি দেয়া আছে? সুদ দেয়া আছে। কি নির্ণয় করতে বলছে? তারিখ নির্ণয় করতে বলছে। অঙ্কে কি দেয়া আছে? সুদ দেয়া আছে। কি নির্ণয় করতে বলছে? তারিখ নির্ণয় করতে বলছে। তাহলে এগুলো আমরা কিভাবে বের করব? এই অঙ্ক বের করার সময় কিচ্ছু চিন্তা করতে হবে না, 1 বছরের সুদ বের করবেন আগে। কি বের করবেন? 1 বছরের সুদ। ভাইয়া 1 বছরের সুদ বের করার নিয়ম কি? টোটাল টাকা কত বিনিয়োগে? 60,000 টাকা, তাই না? এই 60,000 টাকার উপরে ডিরেক্ট পার্সেন্টেজ, ডিরেক্ট যদি সুদের পার্সেন্ট করেন তাহলে 1 বছরের সুদ পেয়ে যাবেন। ডিরেক্ট পার্সেন্টেজ করলে আসে 6,000 টাকা। এই 6,000 টাকা 1 বছরের সুদ। হইল না 1 বছরের সুদ? হয়েছে। এবার আপনি 1 মাসের সুদ বের করবেন। 1 মাসের সুদ, 1 মাসের সুদ বের করার নিয়ম কি? 1 বছরের সুদ হচ্ছে এত,
তাহলে 1 বছরের সুদ 6000, এটাকে আপনি ভাগ দিবেন 12 দিয়ে, 12 মাসে 1 বছর, তাহলে আপনি 1 মাসের সুদ পাবেন কত টাকা? 500 টাকা। হয়েছে? এ পর্যন্ত কি আমার কথা ক্লিয়ার সবাই? এই পর্যন্ত কি আমার কথা সবাই ক্লিয়ার স্যার? বলেন। কি বলেছি? সুদ, সুদ দেয়া আছে, আপনাকে তারিখ নির্ণয় করতে বলছে। সে সুদ যে কোনো সুদ হইতে পারে, বিনিয়োগের সুদ, ঋণের সুদ, যে কোনো তারিখ নির্ণয় করতে বলতে পারে, বিনিয়োগের তারিখ, ঋণের তারিখ। ওকে, তাহলে আমরা প্রথমে 1 বছরের সুদ বের করব, তারপরে 1 মাসের সুদ বের করব। করেছি না? করেছি। এরপরে এতটুকু করার পরে দেখবেন প্রশ্নে একটা সুদের পরিমাণ দেয়া আছে। দেখেন প্রশ্নে বকেয়া সুদের পরিমাণ দেয়া আছে কত? 3500। এখন এই 3500কে, এই যে তারিখ টাকাটা দেয়া থাকবে সুদের 3500 দেয়া আছে না, একে 1 মাসের সুদের টাকা দিয়ে ভাগ করবেন। 1 মাসের সুদের টাকা দিয়ে যখন আপনি ভাগ করেছেন, আপনার কত আসছে দেখেন তো? আপনার কত আসছে? 2 শূন্য কাটেন, 5 দিয়ে 35কে কাটলে 7 আসছে, তাই না? তাহলে এখানে লিখবেন 7 মাস। কি লিখবেন? এই 7 মানে 7 মাস। এখন কি 7 মাস? 7 মাস পূর্বে, 7 মাস পূর্বে কি করেছে? বিনিয়োগ করেছে। ওকে, 7 মাস পূর্বে বিনিয়োগ করেছে। এখন 7 মাস পূর্বে কত তারিখ সেটা জানতে চেয়েছে, তাই না? তাহলে দেখেন এই যে 31শে ডিসেম্বর দেয়া আছে না, এই যে ডিসেম্বর, এই ডিসেম্বর থেকে 7 মাস পূর্বে যাইতে হবে, আগে যাইতে হবে। তাহলে ডিসেম্বরের আগে কি? নভেম্বর। নভেম্বরের আগে কি বলেন তো? অক্টোবর। কত হইলো? 3 হইলো। অক্টোবরের আগে কি বলেন তো? আগস্ট, সেপ্টেম্বর, তাই না? সেপ্টেম্বর। সেপ্টেম্বরের আগে কি? সেপ্টেম্বরের আগে হচ্ছে অগাস্ট, তাই না? অগাস্টের আগে কি বলেন তো? জুলাই, তাই না? তাহলে কয় মাস হইলো দেখেন তো? 1, 2, 3, 4, 5, 6, আরো 1 যাইতে হবে, তার মানে কি? জুন। অর্থাৎ জুন মাসে বিনিয়োগ করেছে। এটা 7 হইলো না? 7 হইলো। তাহলে জুনে বিনিয়োগ করেছে, এই যে দেখেন জুন 1, জুনে বিনিয়োগ করেছে মানে জুন মাসের 1 তারিখ। বুঝছেন ঘটনা? ঘটনা কি বুঝছেন ভাইয়া? বলেন, আমাকে বলেন। 16 কি বুঝছি আমরা? 16 কি আমি বুঝছি? না বা বলতে হবে, বলেন। কি করব? 1 বছরের সুদ বের করব। 1 বছরের সুদের নিয়ম তো আমরা সবাই জানি, মোট টাকাকে ডিরেক্ট পার্সেন্টেজ করলে 1 বছরের সুদ বের হয়। এবার 1 বছরের সুদকে 1 মাসের সুদ বের করতে হবে। 1 বছর সমান 12 মাস, তাহলে 6000কে 12 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 500 টাকা। এটা 1 মাসের সুদ। এবার দেখবেন প্রশ্নে একটা সুদের পরিমাণ দেয়া আছে 3500, একে আপনি ভাগ দিবেন 1 মাসের সুদের অ্যামাউন্ট দিয়ে। 1 মাসের সুদের অ্যামাউন্ট হচ্ছে 500, কাটাকাটি করলে হয় 7 মাস। দ্যাট মিনস 7 মাস পূর্বে আপনি বিনিয়োগ করেছেন। এখন কোন তারিখ থেকে 7 মাস পূর্বে ভাইয়া? এই যে 31শে ডিসেম্বর ডেট দেয়া আছে না, তাহলে ডিসেম্বর থেকে আগের 7 মাস যাইতে হবে। ডিসেম্বর, নভেম্বর, অক্টোবর, সেপ্টেম্বর, অগাস্ট, জুলাই, জুন। দ্যাট মিনস জুনের 1 তারিখে আপনি বিনিয়োগ করেছেন। ক্লিয়ার স্যার? সবাই ক্লিয়ার? ওকে, এগুলো একটু যে ঝামেলা হচ্ছে না, একটু ব্যতিক্রম যেগুলো একটু কঠিন, নোট করে ফেলবেন সবগুলো, এগুলো নোট করবেন। আমি তো বারবার একটা কথা বলি যে অ্যাকাউন্টিং এ আপাতত যতদিন না আমার পড়ার বাইরে কিছু পড়তে বলবো ততদিন কিচ্ছু পড়ার দরকার নাই, একটা ওয়ার্ডও পড়ার দরকার নাই। এই টাইমটা আপনি ইংরেজিতে ইনভেস্ট করেন, আপনি বাংলা ইনভেস্ট করেন, ঠিক আছে? তো আমি যে প্রশ্নগুলো বলছি এর বাইরে কোনো পরীক্ষায় প্রশ্ন আসবে না, আমি এখনই আপনাকে সাজেশন দিয়ে দিচ্ছি। ওকে, তো এগুলো নোট করে নিতে হবে। আগে এগুলো পারতাম না, আলহামদুলিল্লাহ এখন বুঝছি। হ্যাঁ, সব পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে? অ্যাকাউন্টিং নিয়ে কোনো প্যারা থাকবে না। ওকে, সব পারবেন। এখন কিছু প্রশ্ন আমি আপনাদেরকে করাইনি, সেই প্রশ্নগুলো আমি এখন আপনাদেরকে সলভ করাবো, ঠিক আছে? দেখেন, আচ্ছা 4 নাম্বার, হ্যাঁ 4 নাম্বার প্রশ্ন, এটা ঢাবিতে বেশি আসে এই প্রশ্নগুলো, ঠিক আছে? তারপর আমরা শিখে যাব, কারণ পরীক্ষা আসতে পারে। দেখেন, বলেছে বছরের শেষে সমন্বয়ের পূর্বে অগ্রিম প্রদত্ত ভাড়া হিসাবের জের ছিল 32,000 টাকা। দেখেন ভালো করে বুঝতে হবে, অঙ্কে কিসের জের দেয়া আছে বলেন তো? অঙ্কে বলেছে অগ্রিম প্রদত্ত ভাড়া হিসাবের জের 32,000 টাকা, ঠিক আছে? তাহলে অঙ্কে দেয়া আছে কিসের জের? অগ্রিম ভাড়ার জের দেয়া আছে, ঠিক আছে? অগ্রিম ভাড়ার জের দেয়া আছে, ঠিক আছে? যেখানে ডিসেম্বর 1 তারিখে 4 মাসের অগ্রিম ভাড়া প্রদত্ত ছিল, তার মানে দেখেন তো এই যে 3200 টাকা দিয়েছে, এটা কয় মাসের বলেন তো? 4 মাসের, ঠিক আছে? 31শে ডিসেম্বর তারিখে সমন্বয় জাবেদা করো। এখন দেখেন ডিসেম্বর 1 তারিখে আমি টাকাটা দিয়েছি, তাই না? ডিসেম্বর 1 তারিখে টাকা দিয়েছি, আমাকে সমন্বয় করতে বলেছে 31শে ডিসেম্বর, তাই না? তাহলে আমাকে বলেন তো কত দিনের সমন্বয় দাখিলা দিতে বলেছে, এটা আগে আমাকে বলেন, এটা আগে আমাকে বলেন।
আমি টাকাটা দিচ্ছি কয় তারিখে? ডিসেম্বরের 1 তারিখে, ঠিক আছে। আর আমাকে সমন্বয় করতে বলছে ডিসেম্বরের 31 তারিখে। তাহলে আমাকে বলেন কত দিনের সমন্বয় করতে বলছে, বলেন তো ভাই। আগে এই প্রশ্নের উত্তর দেন আমাকে। 4 নাম্বার প্রশ্নটা সলভ করতে আমাকে এই প্রশ্নের উত্তর দেন। ডিসেম্বর 1 তারিখে আমি টাকাটা দিচ্ছি 4 মাসের জন্য, কিন্তু আমাকে সমন্বয় দিতে বলছে 31শে ডিসেম্বর তারিখে। তাহলে আমাকে কত দিনের সমন্বয় করতে বলছে? কুহেলি দত্ত বলছে 1 মাস। ভেরি গুড কুহেলি। নেক্সট আমরা দেখি তো ভাইয়া। হ্যাঁ, তানিয়া আক্তার তিশা বলছে 1 মাস। ইমন বলছে 1 মাস। ভেরি গুড। তাহলে কত দিনের সমন্বয় করতে বলছে ভাইয়া? 1 মাসের। ভেরি গুড। তাহলে 1 মাসের যে আমাকে সমন্বয় করতে বলছে, তাহলে 1 মাসে কত টাকা হয় সেটা আমাকে বের করতে হবে। দেখেন 4 মাসে কত টাকা? 4 মাসে 32,000 টাকা, তাই না ভাইয়া? দেখেন তো, এই যে অগ্রিম ভাড়া 32,000 টাকা, যেটা 4 মাসের জন্য অগ্রিম প্রদত্ত করেছি। তাহলে 4 মাসে যদি 32 হয়, তাহলে 1 মাসে কত ভাইয়া বলেন তো? 1 মাসে হচ্ছে 32,000 ভাগ 4, কত টাকা বলেন তো? 8,000 টাকা না 1 মাসে? 1 মাসে কত টাকা? 8,000 টাকা না? এ পর্যন্ত তো বুঝতে পেরেছি, তাই না? 1 মাসে হচ্ছে 8,000 টাকা। ভেরি গুড। 1 মাসে 8,000 টাকা। তাহলে মনে রাখবেন, যত দিনের সমন্বয় করতে বলে তত দিনের টাকাটাই কি হয়ে যায়? তত দিনের টাকাটাই ব্যয় হয়ে যায়। তাহলে এখানে সমন্বয় করতে বলছে কত দিনের ভাইয়া? এখানে সমন্বয় করতে বলছে 1 মাসের। তাহলে এখানে ব্যয়ের পরিমাণ কত? 1 মাসের টাকা। অর্থাৎ ব্যয় সমান কত টাকা বলেন তো? ব্যয় সমান 8,000 টাকা হচ্ছে না এখানে? এতদূর কি সবাই বুঝছেন? যত দিনের সমন্বয় করতে বলবে তত দিনের টাকাটাই হয়ে যাবে আমার ব্যয় হিসাবের টাকা। এখানে সমন্বয় করতে বলেছে কত দিনের? এখানে সমন্বয় করতে বলেছে আমাকে 1 মাসের। তার মানে 1 মাসের টাকা 8,000 টাকা হবে কি হিসাব? 8 মাসের টাকাটাই হবে ব্যয় হিসাব। ওকে, হয়ে গেছে। এবার দেখেন, সমন্বয় জাবেদাটা আমাকে লিখতে হবে। আমি সমন্বয়ের টাকা বের করে ফেলেছি, এখন আমাকে জাবেদা দিতে হবে। দেখেন, অগ্রিম প্রদত্ত ভাড়া দেয়া আছে না? অগ্রিম ভাড়ার জের দেয়া আছে। অঙ্কে কিসের জের দেয়া আছে? অগ্রিম ভাড়ার জের দেয়া আছে। এই অগ্রিম ভাড়াকে আমি কি বানাবো? অগ্রিম ভাড়াকে আমি বানাবো হচ্ছে ভাড়া। অগ্রিম ভাড়াকে আমি কি বানাবো? ভাড়া হিসাব বানাবো, ঠিক আছে। অগ্রিম ভাড়াকে কি বানাবো? ভাড়া বানাবো। ওই যে অগ্রিমের নিয়ম। তাহলে অগ্রিমকে যখন আমি ভাড়া বানাবো, ভাড়া কি হিসাব? ব্যয় হিসাব না? তাহলে ব্যয় বেড়ে গেলে কি হবে? ডেবিট হবে না? ডেবিট হবে। তাহলে অগ্রিম ভাড়াকে যে আমি ভাড়া বানাইলাম, অগ্রিম ভাড়া নামে কি আর কোনো হিসাব থাকবে? অগ্রিম ভাড়া নামে কোনো হিসাব থাকবে না। দ্যাট মিনস অগ্রিম ভাড়া হ্রাস পেয়ে যাবে, তাই না? কমে যাবে। তাহলে অগ্রিম ভাড়া যদি কমে যায়, তাহলে সম্পদ কমে গেলে কি হবে? ক্রেডিট হবে না? সম্পদ কমে গেলে কি হবে? ক্রেডিট হবে না? আচ্ছা, এখানে লেখাটা বোঝা যাচ্ছে না, তাই না? আমি আবার ক্লিয়ার করে আপনাকে বলি। দেখেন, অগ্রিম ভাড়ার জের দেয়া আছে। এই অগ্রিম ভাড়াকে আমি কি বানাবো? ভাড়া বানাবো। তাহলে ভাড়া কি হয়ে গেল? ভাড়া ব্যয়। ব্যয় ডেবিট হইল। অগ্রিম ভাড়া কি আর থাকবে? অগ্রিম ভাড়া থাকবে না। দ্যাট মিনস অগ্রিম ভাড়া কি হয়ে যাবে? অগ্রিম ভাড়া ক্রেডিট হয়ে যাবে। এই যে অগ্রিম ভাড়া ক্রেডিট হইল, এই যে জাবেদা হয়ে গেছে। এখন টাকা বসাবো কোথায়? এক জায়গায় লেখা আছে 24, এক জায়গায় লেখা আছে 8, এক জায়গায় লেখা আছে 24, 8, 8। এখন টাকাটা বসাবো কোথায় আমি বলেন? টাকা বসাবো আমি, দেখেন এখানে অগ্রিম ভাড়াকে আমি বানাইছি কি? ভাড়া বানাইছি, অর্থাৎ ব্যয় বানাইছি, তাই না? কি বানাইছি? ব্যয় বানাইছি। তার মানে ব্যয় বানাইছি যেহেতু আমি, আমাকে টাকা বসাইতে হবে ব্যয়ের টাকা। তাহলে এখানে ব্যয়ের টাকা কত বলেন তো? এই যে ব্যয়ের টাকা 8,000 আমি বের করেছি না? এই 8,000 টাকা এখানে বসাই দিতে হবে। এই 8,000 টাকায় আমাকে কি করতে হবে? বসাই দিতে হবে। তাহলে এটার সমন্বয় জাবেদা কি হবে? সমন্বয় জাবেদা হবে ভাড়া হিসাব 8,000 টাকা, অগ্রিম প্রদত্ত ভাড়া হিসাব 8,000 টাকা। আমি কি বোঝাতে পেরেছি না আবার ক্লিয়ার করে বোঝাবো বলেন? আমি কি বোঝাতে পেরেছি না আবার ক্লিয়ার করে বোঝাবো বলেন? আমি আবার একটু ক্লিয়ার করে বোঝাই আপনাদেরকে। দেখেন, এখানে আমি ক্লিয়ার করি, তাহলে জিনিসটা আপনাদের ক্লিয়ার হবে। দেখেন, অগ্রিম ভাড়া, হ্যাঁ, 4 মাসের জন্য 32,000 টাকা, যা ডিসেম্বর 1 তারিখে প্রদান করা হয়েছে। 31শে ডিসেম্বর তারিখে সমন্বয় জাবেদা কি হবে? দেখেন,
এবার ক্লিয়ার হবে, ভালো করে বুঝেন। হ্যাঁ, এবার ক্লিয়ার হবে, ভালো করে বুঝেন। দেখেন, প্রথমে আমরা জাবেদাটা করে ফেলি। হ্যাঁ, দেখেন, অগ্রিম ভাড়া 4 মাসের জন্য 32,000 টাকা, তাই না? অঙ্কে কিসের টাকা দেয়া আছে? অগ্রিম ভাড়ার টাকা দেয়া আছে, তাই না? তাহলে অগ্রিমের জাবেদা করা কি শিখেছিলাম আমরা, বলেন তো? অগ্রিম ভাড়া যদি থাকে তাহলে এই অগ্রিম ভাড়াকে আমি কি বানাবো বলেন তো? ভাড়া বানাবো না? অগ্রিম ভাড়াটা কি হয়ে যাবে? ভাড়া হয়ে যাবে। তার মানে ভাড়া হিসাব মানে কি বলেন তো? ব্যয় হিসাব না? এই ব্যয় হিসাব কি হয়ে গেল? ডেবিট হয়ে গেল। ঠিক আছে, হইলো। অগ্রিম ভাড়াকে আমি কি বানাই দিলাম? ভাড়া বানাই দিলাম। তাহলে অগ্রিম ভাড়া কি আর থাকবে? অগ্রিম ভাড়াকে যখন সমন্বয় করি অগ্রিম ভাড়া আর থাকবে না। কেন? কারণ অগ্রিম ভাড়াটা ভাড়া হয়ে গেছে। তাহলে অগ্রিম ভাড়া যেহেতু আর থাকবে না, তার মানে কি অগ্রিম ভাড়া কমে যাবে না ভাইয়া? থাকবে না মানে কি অগ্রিম ভাড়া কি হয়ে যাবে? হ্রাস পেয়ে যাবে না? তাহলে অগ্রিম ভাড়া তো একটা সম্পদ হিসাব, সম্পদ হ্রাস পেলে কি হয়? ক্রেডিট হয়। এটা হচ্ছে আমার জাবেদা। এখন আমাকে টাকা বসাইতে হবে। ঠিক আছে, দেখেন টাকা কিভাবে বসাবো? ডিসেম্বরের 1 তারিখে আমি প্রদান করেছি, 31শে ডিসেম্বর তারিখে আমাকে সমন্বয় দিতে বলছে। তার মানে একটু আগে আপনারাই তো বললেন যে 1 মাসের আমরা কি করব? 1 মাসের সমন্বয় করব, তাই না? 1 মাসের সমন্বয় করব। এখন 4 মাসে কত টাকা? 4 মাসে 32,000 টাকা, তাই না? তাহলে 1 মাসের যেহেতু সমন্বয় করব, 1 মাসে কত টাকা হবে? 1 মাসে হবে 32,000 ভাগ 4 সমান কত? 8,000 টাকা। তাহলে যত দিনের সমন্বয় করব, কত দিনের সমন্বয় করতে হবে? 1 মাসের। যত দিনের সমন্বয় করব অত দিনের টাকাটাই ব্যয় হিসাব হবে। তার মানে এখানে 8,000 টাকা কি হবে? ব্যয় হিসাব হবে। ঠিক আছে, তাহলে 8,000 টাকা কি ব্যয় হিসাব। এখন জাবেদায় চলে আসি আমরা। জাবেদায় এসে আমরা কি দেখতে পাচ্ছি? অগ্রিম ভাড়াকে ভাড়া বানিয়েছি, তাই না? অগ্রিম ভাড়াকে ভাড়া বানিয়েছি মানে ব্যয় বানাইছি। তার মানে ব্যয় কি জীবিত আছে না? ব্যয় যেহেতু জীবিত আছে জাবেদায়, তাহলে আমাকে এই ব্যয়ের টাকাটাই এখানে বসাইতে হবে 8,000 টাকা। এই ব্যয়ের টাকাটাই আমাকে 8,000 টাকা এখানে বসাইতে হবে। এবার কি বুঝতে পেরেছেন সবাই? এবার কি বুঝতে পেরেছেন? আমাকে একটু বলেন তো ভাইয়া, এবার কি বুঝতে পেরেছেন? দেখেন, অগ্রিম ভাড়ার জের দেয়া আছে। অগ্রিম ভাড়া 4 মাসের জন্য 32,000 টাকা। তাহলে অগ্রিম ভাড়াকে সমন্বয় করার নিয়ম কি? ভাড়া বানাইতে হবে। তার মানে ভাড়া হিসাব ব্যয় বেড়ে গেল, ডেবিট হইল। অগ্রিম ভাড়া কি আর থাকবে? অগ্রিম ভাড়া তো আর থাকবে না, মারা যাবে, তাই না? ইন্তেকাল করবে। তাহলে অগ্রিম ভাড়া কি হয়ে গেল? কমে গেল। অগ্রিম ভাড়া কি হিসাব? সম্পদ হিসাব না? তাহলে সম্পদ কমে গেলে কি হয়? ক্রেডিট হয়। হইল। এবার টাকা বসাবো কত আমি? সমন্বয় দিতে বলেছে আমার 1 মাসের, তাই না? 1 মাসের সমন্বয় দিতে বলেছে। তার মানে 1 মাসের টাকাটাই আমার কি হবে? যতদিনের সমন্বয় দিতে বলে ততদিনের টাকাটাই আমার ব্যয় হয়। তাহলে আমার 32,000 টাকা হচ্ছে 4 মাসের। তাহলে 4 ভাগ 32, 1 মাসের টাকা হচ্ছে 8,000। তাহলে এই 8,000 টাকায় আমার কি? 8,000 টাকায় আমার এই যে ব্যয় হিসাব। ওকে, এখন এখানে ব্যয় হিসাবের টাকা কেন বসাবো? সম্পদের টাকা কেন বসাবো না? কারণ সম্পদকে আমি ব্যয় বানাইছি, তাই না? তাহলে আছে কে? এই জাবেদায় আছে কে? এই জাবেদায় আছে ব্যয়। তার মানে ব্যয়ের টাকা কত? ব্যয়ের টাকা 8,000। যে থাকবে জাবেদায় তার জের বসাতে হবে। এবার বুঝছেন? যে থাকবে তার টাকা জাবেদায় বসাতে হবে। অগ্রিম ভাড়াকে আমি ভাড়া বানিয়েছি, দ্যাট মিনস ভাড়া আছে এই জাবেদায়। তাহলে ভাড়ার টাকা কত? ভাড়া মানে ব্যয়, ব্যয় 8,000 টাকা। আমাকে এখানে ব্যয়ের টাকা বসাইতে হবে। এবার কি বুঝছেন ভাইয়া? আরেকটা করি তাহলে আরো ক্লিয়ার হবে। দেখেন, এই যে দেখেন, এটা দেখি। 2012 সালে 1 জানুয়ারি তারিখে 3 বছরের জন্য অগ্রিম বীমা প্রদান করা হয়েছে 3,000 টাকা। দেখেন, 3 বছরের জন্য প্রদান করছি কত? 3,000 টাকা। কি অগ্রিম প্রদান করেছি, তাই না? তাহলে দেখেন এই যে অগ্রিম বীমা আছে, রাইট? অগ্রিম বীমা আছে। 2012 সালের 31শে ডিসেম্বর তারিখে সমন্বয় দাখিলা কি হবে? তাহলে কত দিনের সমন্বয় দিতে বলছে? 2012-র 1 জানুয়ারি তারিখে প্রদান করেছি, আর 2012-র 31শে ডিসেম্বর তারিখে আমি একে কি বলছে? সমন্বয় দিতে বলছে। তার মানে 1 বছরের সমন্বয় দিতে বলছে না? কত দিনের সমন্বয় দিতে বলছে? 1 বছরের। ওকে ফাইন, ভালো কথা। তাহলে অগ্রিম বীমা দেয়া আছে। অগ্রিম বীমাকে আমি কি বানাবো? অগ্রিম বীমাকে আমি বীমা বানাবো। তার মানে বীমা খরচ কি হয়ে গেল? খরচ বেড়ে গেলে ডেবিট হয়। ওকে, অগ্রিম বীমা কি আর থাকবে? অগ্রিম বীমা থাকবে না, ইন্তেকাল করবে। সেজন্য অগ্রিম বীমা কি হয়ে যাবে? অগ্রিম বীমা সম্পদ কমে গেলে ক্রেডিট হবে। ওকে, এবার দেখেন আমাকে 1 বছরের সমন্বয় দিতে বলেছে। তাহলে যত দিনের সমন্বয় দিতে বলবে তত দিনের টাকাটাই কি হয়ে যাবে? ব্যয় হয়ে যাবে না? তাহলে 1 বছরের টাকা আমি বের করি। দেখেন, 3 বছরে বলেছে 3,000 টাকা। তাহলে 1 বছরে কত টাকা? 1,000 টাকা। তার মানে এই 1,000 টাকা কি হবে? ব্যয় হিসাব হবে। ওকে, এখন জাবেদায় আসি।
জাবেদায় এসে অগ্রিম বীমাকে কি বানাইছি, খরচ বানাইছি, মানে বীমা বানাইছি। তার মানে জাবেদায় কোন হিসাব আছে, খরচের হিসাব আছে। তাহলে খরচের জের কত, 1000, এই 1000 এখানে বসাই দেন, 1000 1000 শেষ। বুঝছেন ঘটনা, বুঝছেন ঘটনা ভাইয়া? তাহলে কি হইলো, বীমা খরচ ডেবিট, অগ্রিম বীমা ক্রেডিট। বীমা খরচ ডেবিট 3000 হবে না, বীমা খরচ ডেবিট 1000, ঠিক আছে, অগ্রিম বীমা ক্রেডিট 1000। এই যে খতে উত্তর আছে, 3000 3000 হবে না। বুঝছেন ঘটনা? হ্যাঁ, কানিজ ফাতেমা দিশা বুঝতে পেরেছেন, 1000। তাহলে 6 এর উত্তর কত, 6 এর উত্তর হচ্ছে বি। ওকে, 6 এর উত্তর কত, 6 এর উত্তর হচ্ছে বি। ওকে, আচ্ছা এবার আসেন, এবার আবার একটু উল্টা করে দিয়েছে প্রশ্নটা। এই প্রশ্নটা এবার একটু উল্টা করে দিয়েছে। দেখেন, প্রশ্নে বলেছে ভাড়া হিসাবের ডেবিট জের ছিল 5000 টাকা। কি হিসাবের, ভাড়া হিসাবের। ভাড়া হিসাব মানে কি, ব্যয়। এবার কিন্তু অঙ্কে ব্যয় দিয়ে দিয়েছে, ঠিক আছে ভাইয়া? একটু আগে দেখেন তো, অগ্রিম বীমা দেয়া ছিল, অগ্রিম বীমাকে বীমা বানাইছি, তাই না? এবার কি দেয়া আছে, অগ্রিম বীমা মানে কি, সম্পদ দেয়া ছিল, ব্যয় বানাইছি। এখানে দেখেন প্রশ্নে ব্যয় দেয়া আছে, তাহলে যদি ব্যয় দেয়া থাকে, এই ব্যয়কে আমি সম্পদ বানাবো না? ব্যয়কে কি বানাবো, সম্পদ বানাবো। ভাই যদি অগ্রিম ব্যয় যদি দেয়া থাকে, তাহলে তাকে আমি ব্যয় বানাচ্ছি। তাহলে যদি ব্যয় দেয়া থাকে, তাহলে তাকে অগ্রিম ব্যয় বানাবো না? খুবই স্বাভাবিক, দুনিয়া তো ইকুয়াল। যদি অগ্রিম ব্যয়কে ব্যয় বানাই, তাহলে যদি ব্যয় দেয়া থাকে প্রশ্নে, তাহলে তাকে অগ্রিম ব্যয় বানাইতে হবে না? তাহলে এই প্রশ্ন দেখেন, ভাড়া হিসাব দেয়া আছে, ভাড়া মানে কি, ব্যয় দেয়া আছে। তাহলে ব্যয়কে কি বানাবো, অগ্রিম ব্যয় বানাবো, মানে অগ্রিম ভাড়া বানাবো। তাহলে এই যে ভাড়াকে যে আমি অগ্রিম ভাড়া বানাইলাম, ভাড়া কি আর থাকবে, ভাড়া থাকবে না। ভাড়া থাকবে না মানে কি, ব্যয় আর থাকবে না। ব্যয় কমে গেলে কি হয়, ব্যয় কমে গেলে ক্রেডিট হয়, আর অগ্রিম ভাড়া সম্পদ বেড়ে গেল, ডেবিট হবে। এই যে জাবেদা হয়ে গেল, এই যে জাবেদা আমার হয়ে গেল। এবার কি করতে হবে, টাকা বসাইতে হবে। দেখেন তো, ভাড়াকে কি বানাইছি, অগ্রিম ভাড়া বানাইছি, তার মানে অগ্রিম ভাড়া জন্ম নিয়েছে এখানে। তার মানে এখানে অগ্রিম ভাড়ার জের বসাইতে হবে। বছর শেষে দেখা যায় 2000 টাকা পরবর্তী বছরের। ভাইয়া পরবর্তী বছরের জন্য যে টাকাটা থাকে সেটাই অগ্রিম, এই 2000 টাকা এখানে বসবে। তাহলে এই 2000, এই যে 2000 জাবেদায় বসে গেল। তাহলে এটার উত্তর কি হবে, ভাড়া ডেবিট, নগদান, ভাড়া ডেবিট, অগ্রিম ভাড়া ডেবিট, ভাড়া ক্রেডিট। এস, খ নাম্বার, নগদান আসবে না। আমি কি বোঝাতে পেরেছি? 7 কত হবে, 7 বি হবে, তাই না ভাইয়া? 7 বি। ঘটনা খুবই সিম্পল, আমি একটু আপনাদেরকে ঝামেলাটা বুঝাই দিই। ঘটনা খুবই সিম্পল ভাইয়া। দেখেন, অগ্রিম ভাড়া দেয়া আছে, প্রশ্নে কি দেয়া আছে, অগ্রিম ভাড়া দেয়া আছে। অগ্রিম ভাড়ার জের 2000 টাকা দেয়া আছে, তাই না? সমন্বয় করতে বলেছে, অগ্রিম ভাড়াকে ভাড়া বানাই দিব, ঠিক আছে, ভাড়া হিসাব বানাই দিব। তাহলে ভাড়া বেড়ে গেল মানে কি, ডেবিট। অগ্রিম ভাড়া থাকবে, থাকবে না। তার মানে অগ্রিম ভাড়া থাকবে না মানে কি, সম্পদ কমে গেল, সম্পদ কমলে ক্রেডিট। এবার আসেন, প্রশ্নে ভাড়া হিসাবের জের দেয়া আছে, ভাড়া হিসাব 2000 টাকা, তাই না? কে দেয়া আছে, ব্যয় দেয়া আছে। তাহলে ভাড়া দেয়া আছে, তার মানে একে অগ্রিম বানাবো। অগ্রিম ভাড়ার সম্পদ বেড়ে গেল, ডেবিট। ভাড়া কি থাকবে, ভাড়া থাকবে না, ভাড়া কি হয়ে গেল, ক্রেডিট। বুঝতে পেরেছেন ঘটনা? তার মানে অগ্রিম যদি দেয়া থাকে, তাহলে তাকে আমি ব্যয় বানাবো, আর যদি ভাড়া ব্যয় যদি দেয়া থাকে, তাকে অগ্রিম মানে সম্পদ বানাবো। এটাই জাস্ট কনসেপ্ট, ঠিক আছে? সম্পদ দেয়া থাকলে সমন্বয় হবে ব্যয়ের, আর ব্যয় দেয়া থাকলে, হ্যাঁ এটাই হচ্ছে জাবেদা। হ্যাঁ, এটাই হচ্ছে ফ্যাক্ট, এটাই হচ্ছে আমার শেখার জায়গা। দেখেন 8 নাম্বারটা দেখি। রেয়া মিলে সাপ্লাইজ হিসাবে 15,000 টাকা দেয়া আছে। সাপ্লাইজ ভালো করে বুঝেন, সাপ্লাইজ, সাপ্লাইজ কিন্তু সম্পদ। ওকে, সাপ্লাইজ কি, সম্পদ। তাহলে এখানে সম্পদের জের দেয়া আছে, তাই না? সম্পদের জের দেয়া আছে, তাহলে একে বানাবো কি, আমরা ব্যয় বানাবো। তো সাপ্লাইজের সাথে যে ব্যয়টা জড়িত, তার নাম হচ্ছে সাপ্লাইজ খরচ। তাহলে খরচ বেড়ে গেল, ডেবিট। তাহলে সাপ্লাইজ সম্পদকে বানাইলাম কি, সাপ্লাইজ খরচ। তাহলে কি সাপ্লাইজ কি আর থাকবে, সাপ্লাইজ আর থাকবে না। তাহলে সাপ্লাইজ কি হয়ে যাবে, ক্রেডিট হয়ে যাবে। ওকে, এখন দেখেন, সম্পদকে বানাইলাম কি, ব্যয় বানাইলাম। তাহলে জের বসাইতে হবে কার, জের বসাইতে হবে ব্যয়ের। তাহলে কত টাকা ব্যয় হয়েছে আমরা দেখি। সম্পদ ছিল 15,000 টাকা, বছর শেষে সাপ্লাইজ আছে কত, 8,000 টাকা। দেখেন, আপনার বছরের শুরুতে সম্পদ ছিল 15, বছরের শেষে সম্পদ আছে 8,000 টাকা। তাহলে আপনার সম্পদ কমে গেল মানে কি, কত টাকা কমেছে, 7,000 টাকা কমেছে। ভাই সম্পদ কমে যাওয়া মানে ব্যয় হয়ে যাওয়া। এই 7,000 টাকা আপনার কি হয়েছে, ব্যয় হয়েছে।
তার মানে এখানে বসাবেন কত? 7,000 টাকা বসাবেন, তাই না? সকালবেলা আপনার হাতে 100 টাকা ছিল, সন্ধ্যার সময় আপনার হাতে 30 টাকা আছে, তার মানে বাকি 70 টাকা কই গেল? ব্যয় হয়ে গেছে। তো ঘটনা এরকম, দেখেন সাপ্লাইজ ছিল 15,000 আর বছর শেষে আছে 8,000, তাহলে 15 থেকে 8 বাদ দিলে থাকে কত? 7। এই 7,000 কই গেল? 7,000 ব্যয় হয়ে গেছে। যেহেতু জাবেদায় খরচ হিসাবটা রয়েছে, আমরা জের বসাবো কার? আমরা জের বসাবো খরচের। বুঝতে পেরেছেন? তাহলে উত্তর কি হবে? সাপ্লাইজ খরচ ডেবিট 8,000 না 7,000। সাপ্লাইজ খরচ ডেবিট 8,000 না, সাপ্লাইজ না, সাপ্লাইজ ডেবিট না, সাপ্লাইজ খরচ ডেবিট। সাপ্লাইজ খরচ 7,000, নগদানের জন্য হইল না। সাপ্লাইজ খরচ ডেবিট 7,000, সাপ্লাইজ ক্রেডিট 7,000। এই যে পেয়ে গেছে উত্তর। বুঝছেন ঘটনা ভাইয়া? আটেরই, হ্যাঁ, ভেরি গুড। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি আমরা সকল প্রশ্ন সমাধান করলাম। এখানে 17টা প্রশ্ন আছে ভাইয়া, এই 17টা প্রশ্ন বাসায় প্র্যাকটিস দিবেন। ওকে, 17টা প্রশ্ন প্লাস আমি প্রথমে লিখে লিখে যে পাঠটুকু আপনাদেরকে বোঝাইছি, এই পাঠটুকু সবাই ভালো করে পড়াশোনা করবেন। ওকে, আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনাদের কোর্স ফি প্রায় অনেকের ডিউ আছে এখনো। যারা বিশেষ সমস্যার কথা বলেছিলেন, সময় নিয়েছিলেন, সবাইকে জুলাইয়ের 10 তারিখ পর্যন্ত সময় দেয়া আছে। এই জুলাই 10 তারিখের মধ্যে ফুল টাকাটা পেড করে দিবেন নিজ দায়িত্বে। ফুল টাকা পেড যাদের নাই তারা কিন্তু বই পাবেন না। আগামী সোমবার থেকে আপনাদের বই কুরিয়ার করা শুরু হবে। আজ শনিবার না, সোমবারে প্রথম কুরিয়ার করা হবে। যারা আগে ভর্তি হয়েছেন সে আগের সিরিয়াল বাই সিরিয়াল, যাদের ফুল টাকা পেড আছে তারা বই পাবে আগে। ঠিক আছে, ফুল টাকা পেড ছাড়া কিন্তু বই পাঠানো হবে না। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, সাপ্লাইজ আমাদের সম্পদ, ব্যবহৃত সাপ্লাইজ খরচ। ওকে, তো এটাই ছিল হচ্ছে আপনাদের ইনস্ট্রাকশন। সবাই যে যে পেজে ভর্তি হয়েছেন, যত টাকা ডিউ ছিল যার, ডিউ পেড করে কোর্স ফিটা ক্লিয়ার করবেন, দেন হচ্ছে কন্টিনিউ করবেন, প্লাস বইটা ইয়া করবেন। 10 তারিখ পর্যন্ত আপনাদের সময় দিচ্ছি, 10 তারিখ পর্যন্ত কিচ্ছু বলবে না, কিন্তু 10 তারিখের পর থেকে কিন্তু আপনাদেরকে কি করব বলেন? আপনাদেরকে কিন্তু ডিরেক্টলি বলবো কোর্স ফি পেড করতে। হ্যাঁ, যেহেতু অনেকদিন হয়ে গেছে, এটা একটু নিজ দায়িত্বে সবাই পেড করবেন। হ্যাঁ, আপনারা যে সময় নিয়েছেন সে সময়টাও আপনারা কি করছেন বলেন তো? ঠিক আছে, এগুলো আপনারা যে সময় নিয়েছিলেন সে সময়ও পার হয়ে গেছে, এখনো কিছু বলেননি এমন অনেকজন আছেন। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখেন। ভালো থাকেন সবাই, আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আর এখন থেকে রেগুলার ক্লাস হবে, রেগুলার পড়াশোনা আবার সবাই শুরু করে দেন। ঠিক আছে, সোমবারে ইনশাল্লাহ দেখা হবে। আর সোমবার থেকে ইনশাল্লাহ আপনাদের বইগুলো ডেলিভারি শুরু হবে। হ্যাঁ, বই কমপ্লিট হয়ে গেছে আজকে, প্যাক ট্যাক করে সোমবার থেকে ইনশাল্লাহ আপনাদের বই ডেলিভারি শুরু হবে। যে যে ঠিকানা দিয়েছেন ঠিকানাগুলো চেক করে নেওয়ার জন্য একটা পোস্ট দেওয়া হবে, গ্রুপের ম্যানেজার পোস্ট দিবে। যদি কারো ঠিকানা চেঞ্জ করা লাগে বা কিছু করা লাগে তাহলে সেটা তার সাথে কথা বলে চেঞ্জ করে নেবেন। ওকে, ঠিক আছে, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।